লাস্ট ক্লাস পর্যন্ত আমরা বেসিক কংক্রিটের যে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন, রিইনফোর্সড কংক্রিটের মেকানিক্স বা ইকুয়েশন ডেভেলপ করতে যে মেকানিজম বা আন্ডারলাইং মেকানিক্স এর কথায় সেটার যে অ্যাজাম্পশন গুলা সেগুলো আমরা দেখেছি। আজকের ক্লাসে আমরা বেন্ডিং অফ হোমোজিনিয়াস বিম প্রথমে দেখব, তারপরে বেন্ডিং অফ রিইনফোর্সড কংক্রিট বিম সেটাও দেখব সম্ভব হলে। এরপরে এই রিইনফোর্সড কংক্রিট বিহেভিয়ারের কিছু অ্যানালাইসিস একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করব যদি সময় পাই। তো প্রথমেই আসি বেন্ডিং অফ হোমোজিনিয়াস বিম। বেন্ডিং মানেই বুঝতে পারছো যে এখানে বিমের বেন্ডিং হবে, তার মানে এখানে বেন্ডিং মোমেন্ট থাকবে। তো বিম যেগুলো সাধারণত তার লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার ডিরেকশনে লোড আসায় এটাকে আমরা বিম বলি। আমরা যদি সিম্পলি বিমের ডেফিনিশনটা বলতে চাই, তাহলে বিম হচ্ছে এমন একটা মেম্বার যার লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে লোড এসে এটার ওই অ্যাক্সিস বরাবর এটাকে বেন্ড করে দিতে চায়। এই জন্যই এটাকে আমরা বিম মেম্বার বলি। পারপেন্ডিকুলার ডিরেকশনে লোড আসায় এটার এই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে দেখো লোডটা আসছে। লঙ্গিটিউডিনাল যে অ্যাক্সিস, এই যে এটাই হচ্ছে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে লোড এসে এটাকে ওই লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর এটাকে বাঁকা করতে চাই, এবং এই ইফেক্টটাকে আমরা ওই যে বেন্ডিং মোমেন্টের মাধ্যমে কাউন্ট করি। এর সাথে শেয়ারও আসে, বাট শেয়ারের ডিজাইন আমরা এখন যাচ্ছি না, আমরা আপাতত শুধুমাত্র বেন্ডিং এ আছি। তো এই বেন্ডিং অফ হোমোজিনিয়াস বিম, হোমোজিনিয়াস বলতে একই ম্যাটেরিয়ালের যদি কোনো বিম হয়, একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যদি কোনো বিম হয়, তাহলে সেটাকে হোমোজিনিয়াস বিম বলবো। যেমন টিম্বার বিম, আমার এমন এই বিমটাই যদি আমি একটা টিম্বার মেম্বার দিয়ে তৈরি করি, ধরো এটা 10 ইঞ্চ বাই 12 ইঞ্চ বা 18 ইঞ্চ, এটা কিন্তু সম্ভব। হয়তো সলিড টিম্বার হচ্ছে না, বাট কম্পোজিট টিম্বার দিয়ে তৈরি, সেটা আবার ডিফারেন্ট কথা আসে। বাট এটা যদি শুধুমাত্র স্টিলের একটা সেকশন হয় ধরো, অথবা শুধুমাত্র টিম্বারের একটা সেকশন হয়, বা শুধুমাত্র কংক্রিট, এখানে কোনো রিইনফোর্সমেন্ট মানে রড প্রোভাইড করব না, শুধুমাত্র কংক্রিট দিয়ে যদি তৈরি করি, তাও এটা একটা হোমোজিনিয়াস বিম হবে। অর্থাৎ হোমোজিনিয়াস বলতে হ্যাঁ, জাস্ট সিঙ্গেল ম্যাটেরিয়াল, এখানে একটা মাত্র ম্যাটেরিয়াল ইউজ করা হবে। কিন্তু যদি একাধিক ম্যাটেরিয়াল থাকে, যেমন রিইনফোর্সড কংক্রিট বিম, এখানে কংক্রিটও আছে আর হচ্ছে স্টিলও আছে, তাহলে সেইগুলোকে আমরা তখন কম্পোজিট বিম বলি। হোমোজিনিয়াস বিম বলতে একই ম্যাটেরিয়ালের তৈরি, এবং বড় ব্যাপার হচ্ছে আসলে হোমোজিনিয়াস কথার অর্থ হলো যে থ্রু আউট দ্য সেকশন যদি ম্যাটেরিয়াল প্রপার্টি সেম থাকে, তখন আমরা সেটাকে হোমোজিনিয়াস বলবো। তো কংক্রিটের তৈরি হলে আমরা সাধারণত ধরে নেই যে একই স্ট্রেংথের বা একই কোয়ালিটির কংক্রিট এই বিম তৈরিতে ব্যবহৃত হয়েছে, এই জন্য আমি সিঙ্গেল ম্যাটেরিয়াল বলছি। কিন্তু এমন যদি হয় যে আমি একটা এরকম আই সেকশনের বিম, ধরো স্টিল বিম তৈরি করলাম, যেটার এইগুলাকে আমরা বলি ফ্লাঞ্জ, এই ফ্লাঞ্জে এক ধরনের স্টিল ব্যবহার করলাম, আর এই ওয়েব যেটা মাঝখানে ভার্টিক্যাল অবস্থায় আছে সেখানে অন্য ধরনের স্টিল ব্যবহার করলাম, অন্য ভিন্ন স্ট্রেংথের ভিন্ন গ্রেডের, তখন এটাকে আবার হাইব্রিড সেকশন বা কম্পোজিট সেকশন বলবো। তার মানে একই ম্যাটেরিয়াল হলেও আসলে হবে না। একই ম্যাটেরিয়াল বলতে একই ধরনের কোয়ালিটি সম্পন্ন ম্যাটেরিয়াল আমরা বলবো, একই ধরনের স্ট্রেংথ প্রপার্টিজ বা মেকানিক্যাল প্রপার্টিজ সংশ্লিষ্ট বিমকেই হোমোজিনিয়াস বিম বলবো। তাহলে এমন কোন টিম্বার বিম হতে পারে যেটার ওই ক্রস সেকশনে একই ধরনের টিম্বার ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, সেটাকে বলবো হোমোজিনিয়াস বিম। তাহলে আমি সিঙ্গেল ম্যাটেরিয়ালও বলবো না, আসলে বলবো যে যেই বিমের ক্রস সেকশনে যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সব জায়গাতে একই ধরনের প্রপার্টি শো করে, সেটাই হচ্ছে আমার হোমোজিনিয়াস বিম। তো আমরা সাধারণত টিম্বার কংক্রিট একই ম্যাটেরিয়াল হলেই ধরে নিব যে এটা হোমোজিনিয়াস বিম। কিন্তু রিইনফোর্সড কংক্রিট, আমি আবারও বলছি, এটা কংক্রিটের মধ্যে রিইনফোর্সমেন্ট দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল কিন্তু ইউজ করা হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো কম্পোজিট সেকশন বা কম্পোজিট বিম। কম্পোজিট বিম, তো সেটার প্রপার্টি গুলো আসলে হোমোজিনিয়াস বিম থেকে ডিফারেন্ট হবে, এবং সেটা আমরা এই যে নেক্সট সেকশনে কিন্তু আলোচনা করব যে রিইনফোর্সড কংক্রিট যেটা কম্পোজিট বিম তার বিহেভিয়ারটা কেমন আন্ডার বেন্ডিং। তো আমরা এখানে একটু পড়ে যেতে চাই। আমরা হোমোজিনিয়াস বিমে তোমরা এই পর্যন্ত আসলে যে মেকানিক্স অফ সলিডস যেগুলো পড়ে আসছো, তার মানে স্ট্রাকচার 2, 3 তে যা পড়েছো,
সেখানে কিন্তু এই বেন্ডিং ও হোমোজিনিয়াস বিম তোমার ফ্লেক্সারাল স্ট্রেসের ফর্মুলা ডেভেলপ করেছো, তা দিয়ে প্রবলেমও সলভ করেছো। অনুরূপভাবে শিয়ার স্ট্রেসেরও ফর্মুলা ডেভেলপ করেছো এবং তা দিয়ে প্রবলেমও সলভ করেছো। তো এখানে সেটাই আরেকটি রিভিউ করা হবে। Reinforced concrete beams are non-homogeneous in that they are made of two entirely different materials. কংক্রিট এবং স্টিল দিয়ে তৈরি করা হচ্ছে এই দুইটা ম্যাটেরিয়াল যা কমপ্লিটলি ডিফারেন্ট। The methods used in the analysis of reinforced concrete beams are therefore different from those used in the design or investigation of beams composed entirely of steel, wood, or any other structural material. তার মানে রিইনফোর্সড কংক্রিটের বিহেভিয়ার শুধু স্টিল দিয়ে বা শুধু উড দিয়ে বা অন্য আদার স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল দিয়ে যদি আমি তৈরি করি তার থেকে ডিফারেন্ট হবে। The fundamental principles involved are, however, essentially the same. Briefly, these principles are as follows. দেখো হোমোজিনিয়াস বিমের জন্য কি কি প্রিন্সিপল আমরা ইউজ করেছি। At any cross section there exist internal forces that can be resolved into components normal and tangential to the section. Those components that are normal to the section are the bending stress, that means tension on one side of the neutral axis, and compression on the other side. এটা আমি ফিগার এঁকেই নিচে দেখাবো, আমি এই লাইনটা জাস্ট পড়ে যাই। দেখো, their function is to resist the bending moment at their section. The tangential components are known as shear stresses and they resist the transverse or shear forces. তো এইটা এক্সপ্লেন করার জন্য আমি এই যে একটু ফিগার ব্যবহার করব। এখানে নিচে আরো নিচে গিয়ে দেখানো আছে, বাট আমি এখানে একটু দেখিয়ে যেতে চাই। আমরা যদি একটা বিমের এই একটা লংজিটিউডিনাল সেকশন দেখাচ্ছি এখানে, লং লং সাইড ভিউ বলতে পারো। এই বিমটাকে যদি আমি এই বরাবর কাট করে দেখি এবং এটা যদি রেক্টেঙ্গুলার ক্রস সেকশন হয়, তাহলে এই রেক্টেঙ্গুলার ক্রস সেকশনটা আমি এখানে দেখলাম, এটার উইডথ হচ্ছে বি আর এই ডেপথটা ধরো হচ্ছে এইচ, সরি ডি না, এটা হচ্ছে এইচ দেখবো আমরা। এইচ যদি এই টোটাল ডেপথ বা হাইট হয়, তাহলে এই যে সারফেসটা যেটা আমি ক্রস কাটার পরে এই যে ডান সাইড থেকে যদি দেখি তাহলে যেটা দেখতে পাবো, তো এই সারফেসের উপরে আসলে যে স্ট্রেস ডেভেলপ করে সেই স্ট্রেস একটা হয় এই সারফেসের উপরে পারপেন্ডিকুলার। তার মানে আমি এখানে এই যে বোর্ডের উপরে পারপেন্ডিকুলার ডিরেকশনে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা স্ট্রেস কাজ করবে। আর হচ্ছে আমি সেটাকে এইভাবে একটু দেখাই, এটা কিন্তু আসলে এই বোর্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে আসতেছে, যেটাকে আমরা বলছি বেন্ডিং স্ট্রেস। এটার ফর্মুলা তোমরা ডেভেলপ করেছো এবং তা দিয়ে প্রবলেম সলভ করেছো। বেন্ডিং স্ট্রেস যেটা আমরা এই যে এফ ইকুয়াল টু এম ওয়াই ওভার আই, আমার মনে হয় তোমরা ইকুয়েশন এখন রিকগনাইজ করতে পারতেছো। এই ইকুয়েশনের মাধ্যমে এটা নির্ণয় করেছি। এই ক্রস সেকশনের পারপেন্ডিকুলার ডিরেকশনে কিন্তু এটা কাজ করে স্ট্রেস গুলো। তো স্ট্রেসটা আসলে আমি অ্যারো চিহ্ন দিয়ে এভাবে দেখালাম, বাট অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে এরকম। যদি পজিটিভ বেন্ডিং হয় তাহলে উপরের দিকে থাকে কম্প্রেশন, কিন্তু নিচের দিকে থাকে হচ্ছে টেনশন, উল্টার দিকে হয় আর কি, ঠিক আছে। উপরে পজিটিভ বেন্ডিং মোমেন্ট যদি দুই পাশে সাপোর্ট থাকে আর উপরে যদি এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তাহলে উপরের পাশে হয় কম্প্রেশন আর নিচের এই বটমে হয় হচ্ছে টেনশন স্ট্রেস। তো এগুলাকে আমরা ফ্লেক্সারাল স্ট্রেস বা বেন্ডিং স্ট্রেস বলি, ঠিক আছে। আরেকটা স্ট্রেসের কথা বলা হচ্ছে যে এই যে ক্রস সেকশন তার প্যারালাল ডিরেকশনে কাজ করে, এই যে এই ডিরেকশনে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে, যেটাকে আমি রেড কালারে যদি দেখাই, তাহলে এই যে স্ট্রেসটা এই সেকশনের প্যারালাল ডিরেকশনে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড কাজ করতে পারে। তো এই স্ট্রেসটাকে আমরা বলছি শিয়ার স্ট্রেস, যেটা ওই স্ট্রেস এই সেকশনের প্যারালাল কাজ করে এবং এটা আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড হতে পারে। এই স্ট্রেসটাই হচ্ছে শিয়ার স্ট্রেস, যেটা আসলে যেখানে যে শিয়ার ফোর্স কাজ করে তোমরা জানো, এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করলে অনেকটা এরকম ডায়াগ্রাম একটা হবে, এটা মাঝখানে শিয়ার হবে জিরো। তো এই যে শিয়ার ফোর্স এর উপরে নির্ভর করে এটা শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে, ম্যাগনিটিউড কম বেশি হবে।
এবং সেন্স আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে এটাও নির্ভর করবে শেয়ার কি নেগেটিভ না পজিটিভ তার উপরে। তো এই শেয়ার স্ট্রেসও তোমরা ফর্মুলা দিয়ে নির্ণয় করে আসছো। শেয়ার স্ট্রেস যদি টাও লিখি আমি, টাও ইকুয়াল টু ভি কিউ ওভার আই বি। আমার মনে হয় এখন তোমরা এই ইকুয়েশনটাও রিকগনাইজ করতে পারতেছো। তো এবং এটার যদি আমি ডিস্ট্রিবিউশন দেখাই, এই রেক্টেঙ্গুলার সেকশনের এই বাম পাশে যদি আমি ডিস্ট্রিবিউশনটা দেখাই, তাহলে এটার ডিস্ট্রিবিউশনটা অনেকটা এরকম একটা প্যারাবোলিক কার্ভ ছিল। এটা যদি আমরা নির্ণয় করি, দেখো করে এরকম একটা কার্ভ আসবে। তো এইটা হচ্ছে 0 0, এটার এই যে বেন্ডিং স্ট্রেসের এটা 0 0 ছিল, ম্যাক্সিমাম ছিল এখানে এফসি, ধরো এখানে ম্যাক্সিমাম, আর এখানে হচ্ছে এফটি ম্যাক্সিমাম। আর এটা দেখো এই যে নিউট্রাল অ্যাক্সিস যেখানে স্ট্রেস 0, সেই লেভেলে কিন্তু শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম, টাও হচ্ছে এখানে ম্যাক্সিমাম আর কি, টাও ম্যাক্স এখানে। এরকম হয় শিয়ার স্ট্রেস। তার মানে নিউট্রাল অ্যাক্সিসে শিয়ার স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম থাকে। তো এই এই যে যে এই বিভিন্ন লেভেলে, ডেপথের বিভিন্ন লেভেলে শিয়ার স্ট্রেস ক্যালকুলেশন করা ফর্মুলা এরকম, এবং আমরা যদি প্লট করি অনেকটা এরকম ডিস্ট্রিবিউশন হয় একটা রেক্টেঙ্গুলার সেকশনের জন্য। তো এই স্ট্রেস গুলা আসলে যে পারপেন্ডিকুলার কোন একটা ক্রস সেকশনে পারপেন্ডিকুলার ডিরেকশনে যে স্ট্রেস কাজ করে সেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস, এবং এটা হোমোজিনিয়াস বিমের জন্য আমরা এফ ইকুয়াল টু এম ওয়াই ওভার আই দিয়ে নির্ণয় করতে পারি। আর এই ক্রস সেকশনের প্যারালাল ডিরেকশনে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড ডিরেকশনে যে স্ট্রেস কাজ করে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস, যেটা আমরা যে টাও ইকুয়াল টু ভি কিউ ওভার আইবি এই ইকুয়েশনের মাধ্যমে নির্ণয় করতে পারি। এবং এটা হচ্ছে এই ট্যানজেনশিয়াল বা প্যারালাল ডিরেকশনে কাজ করে ক্রস সেকশনের, সেটা এখানে আসলে বলা হচ্ছে। আমি সেটা একটু এক্সপ্লেন করতে চেয়েছিলাম। এর পিছনে দেখো এই বেন্ডিং অফ হোমোজিনিয়াস বিম এর ইকুয়েশন ডেভেলপ করার জন্য যে অ্যাজাম্পশন গুলা ছিল সেগুলা নিম্নরূপ। আমি জাস্ট ব্রিফলি একটু আবার লুক করে যাব। এটা এ ক্রস সেকশন দ্যাট ওয়াজ প্লেন বিফোর লোডিং রিমেইনস প্লেন আন্ডার লোড। আমরা গত ক্লাসে এটা এক্সপ্লেন করেছি যে বেন্ডিং এর ফর্মুলার জন্য এটা হচ্ছে মাস্ট। এটা যদি না ধরা হয় তাহলে বেন্ডিং এর কোনো ফর্মুলাই আমরা ডেভেলপ করতে পারি না। এমনকি যে আমি ইকুয়েশন দুইটা লিখিলাম এখানে, এই দুইটা ইকুয়েশনও ডেভেলপ করতে তোমার এটা হচ্ছে এই অ্যাজাম্পশনটা মাস্ট। This means that the unit strengths in a beam above and below the neutral axis are proportional to the distance from the axis. দেখো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাজাম্পশন। তার মানে আমি যে নিউট্রাল অ্যাক্সিস থেকে যতই এটা যদি আমার বিমের ক্রস সেকশন হয়, এখানে রেক্টেঙ্গুলার বিম এখানে আমি ড্র করে দেখালাম, তাহলে এই যে যে লেভেলে আসলে স্ট্রেস 0 সেটাকে আমরা বলি নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস থেকে দেখো যত উপরের দিকে যাব সেখানে স্ট্রেন যত, ঠিক একই ডিসটেন্স যদি নিচের দিকে যায় তখন সেখানে স্ট্রেস, এই স্ট্রেন গুলা হচ্ছে সেম প্রোভাইডেড দ্যাট দিস ডিস্টেন্সেস ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস আর ইকুয়াল। তাহলে এই স্ট্রেস গুলা ইকুয়াল হবে সেম। স্ট্রেন বা স্ট্রেস, এখানে আসলে স্ট্রেন বলা হচ্ছে, ডান পাশে স্ট্রেস বলা হচ্ছে। স্ট্রেস ইকুয়াল হবে যদি সেম ম্যাটেরিয়াল হয়, হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল হয়। তারপরেরটাই আমরা যদি আসি, the bending stress F at any point depends on the strain at that point in a manner given by stress strain diagram of the material. If the beam is made of a homogeneous material whose stress strain diagram in tension and compression is that of figure 3.1a, the following holds. If maximum strain at the outer fiber is smaller than the epsilon p up to which stress and strain are proportional for the given material, then the compression and tension stress on either side of the axis are proportional to the distance from the axis as shown in figure 32. আমার মনে হয় এত পড়ার চেয়ে আমি এক্সপ্লেন করলে তোমরা ভালো বুঝবে। এই এই যে এই ফিগারটা দেখো, ফিগার 3.1, যেখানে ইলাস্টিক এন্ড ইনইলাস্টিক ডিস্ট্রিবিউশন অফ স্ট্রেসেস ইন হোমোজিনিয়াস বিম দেখানো আছে, সেখানে প্রথম এই ফিগারে দেখানো হচ্ছে একটা ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। এটা হচ্ছে যে দেখো এক্স অ্যাক্সিসে স্ট্রেইন আছে, এই এপসাইলন হচ্ছে স্ট্রেইন, এটা হচ্ছে স্ট্রেইন, ঠিক আছে। আর এই যে ওয়াই অ্যাক্সিসে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে স্ট্রেস। তো আমরা গত ক্লাসে দেখেছি যে লিস্ট কংক্রিটে দেখেছি কিভাবে কম্প্রেসিভ স্ট্রেংথ নির্ণয় করা হয়। তো তুমি যদি এই কংক্রিটটাকে কম্প্রেশনে টেস্ট করো,
এরকম আসবে, কিন্তু হোমোজিনিয়াস হলে কম্প্রেশন এবং টেনশনে একই ধরনের প্রপার্টি হতে হবে। তো এখানে একটা স্টিলের জন্য আমি যদি ধরি, স্টিলের আসলে কম্প্রেশন এবং টেনশনে বিহেভিয়ার সেম হয়। হোমোজিনিয়াস হলে এরকম হতে হবে, নট নেসেসারিলি, আই এম সরি। কিন্তু আহ, এটা যদি স্টিলে ধরো, এমন একটা ম্যাটেরিয়াল যেটার কম্প্রেশনে এবং টেনশনে স্ট্রেস ডায়াগ্রাম সেম, তেমন একটা ম্যাটেরিয়াল হচ্ছে স্টিল। আমি এটাকে আসলে স্টিলের জন্যই বলতে পারি, ঠিক আছে? যদিও বা অ্যাকচুয়াল ডায়াগ্রামটা এরকম না, স্টিলের জন্য কিন্তু অ্যাকচুয়াল স্ট্রেস ডায়াগ্রাম এই যে এরকম হবে, এদিকে এসেও এরকম একটু ইল্ডিং হবে, তারপরে এরকম হবে। তো এমন একটা ম্যাটেরিয়াল যার কম্প্রেশন এবং টেনশনে স্ট্রেস ডায়াগ্রাম একই রকম, এখানে সেরকম একটা ম্যাটেরিয়ালই দেখানো হয়েছে, ঠিক আছে? তো তাহলে আমি যে স্ট্রেন ডায়াগ্রাম থেকে দেখো, নিউট্রাল অ্যাক্সিস থেকে বেন্ডিং যখন হবে তখন নিউট্রাল অ্যাক্সিস এমন একটা প্লেনকে বলবো যেই প্লেনে আসলে কোনো ধরনের স্ট্রেস ডেভেলপ করে না বা কোনো ধরনের স্ট্রেন ডেভেলপ করে না, সেটাই হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। তো এই উপরে দেখো, প্লেন সেকশন রিমেইন প্লেন আফটার এন্ড বিফোর এন্ড আফটার বেন্ডিং, সেই শর্ত থেকে যে এরকম লিনিয়ার একটা ডায়াগ্রাম ফলো করে। তাহলে আমি কোন একটা বিমের এই লেভেলে যদি স্ট্রেন মেজার করি হচ্ছে এপসাইলন 1, তাহলে এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে স্ট্রেইনের করেসপন্ডিং স্ট্রেসটা এই যে F1 দেখো দেখাতে পারবো। তাহলে এটা হচ্ছে স্ট্রেইন ডায়াগ্রাম, আর এইটাতে যে স্ট্রেস দেখানো হচ্ছে ডান পাশেরটাতে। তাহলে E1 এর করেসপন্ডিং স্ট্রেস কিন্তু ওই সেকশনে ডেভেলপ করবে। কোথা থেকে পাবো সেটা? এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে। তো এটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে যে লেফট পাশেরটা, যেটা থেকে পাবো। তো এই দেখো, স্ট্রেসটা স্ট্রেইনের করেসপন্ডিং হবে এবং এটা হবে লিনিয়ার ইলাস্টিক বিহেভিয়ার, প্রোভাইডেড দ্যাট এই স্ট্রেইন E1 সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিটের চেয়ে কম। আমি জানি না তোমরা প্রপোর্শনাল লিমিট মনে করতে পারছো কিনা। প্রপোর্শনাল লিমিট হচ্ছে স্ট্রেস স্ট্রেইনের যদি প্রপোর্শনেটলি ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে। দেখো, এই প্রপোর্শন লিমিট পর্যন্ত স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম একটা লাইন। তো এই লিমিট পর্যন্ত, যে লিমিট পর্যন্ত স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম একটা অন্যটার সাথে লিনিয়ারলি ভ্যারি করে, সেইটাই হচ্ছে প্রপোর্শনাল লিমিট। এখানে খেয়াল করে দেখো, এই যে স্ট্রেস ও স্ট্রেইন দেখানো হচ্ছে এপসাইলন পি দিয়ে, স্ট্রেস দেখানো হচ্ছে এফপি দিয়ে। তো তাহলে যে কোনো একটা লেভেলে স্ট্রেস আমি ক্যালকুলেট করতে পারবো তার করেসপন্ডিং স্ট্রেইন ডায়াগ্রাম থেকে। তো যদি আমার প্রপোর্শনাল লিমিটের চেয়ে কোন একটা সেকশনে স্ট্রেন কম হয়, তাহলে সেখানে স্ট্রেসটাও প্রপোর্শনাল লিমিটের চেয়ে কম হবে এবং এটা এই যে লিনিয়ার রিলেশনশিপ হোল্ড করবে। কিন্তু প্রপোর্শনাল লিমিটের চেয়ে যদি বেশি স্ট্রেন হয়ে যায়, ফর এক্সাম্পল লোড দিতে দিতে এমন একটা পজিশনে চলে গেছে যে এখানে স্ট্রেন চলে আসছে, এই যে এই টু লেভেলে বিমের ওই লেভেলে নিউট্রাল অ্যাক্সিস থেকে একটা সার্টেন ডিস্টেন্সে এখানে এখন স্ট্রেন যেটা আসছে, সেই স্ট্রেনটা হচ্ছে এপসাইলন 2, যেটা আসলে এই প্রপোর্শনাল লিমিটের চেয়ে বেশি। তাহলে এই 2 এর করেসপন্ডিং স্ট্রেস যেটা দেখো, সেইটাই কিন্তু তোমার এই যে স্ট্রেস ডায়াগ্রামেও দেখানো হচ্ছে। ডান পাশের যেটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম, সেখানে দেখো ওই 2 লেভেলে করেসপন্ডিং স্ট্রেস F2 দেখানো আছে। তো রিমেম্বার, উপরেরটা হচ্ছে প্রপোর্শনাল লিমিটের আগ পর্যন্ত। তার মানে এটা আসলে অনেকটা লোড টেস্টের মতো। তোমার একটা রিইনফোর্সড কংক্রিটের বিম, যেখানে হয়তো দুই পাশে এরকম সাপোর্ট আছে, উপরে তুমি একটা পয়েন্ট লোড বা দুইটা পয়েন্ট লোড, এই লোডের ভ্যালু আসলে 0 থেকে ইনক্রিজ করতে করতে ম্যাক্সিমাম লোডে চলে গেছো। তো লোড বাড়ানোর সাথে সাথে দেখো স্ট্রেস কিন্তু আসলে বাড়তে থাকবে। তো এই এটা আসলে অনেকটা লোড টেস্টের মতো, যেখানে লোড 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত, ফেইলিওরের আগ পর্যন্ত আমরা লোড বাড়াতে থাকি। তাহলে টেস্ট রেজাল্ট যদি আমরা এভাবে ড্র করে দেখাতে চাই স্ট্রেস স্টেইন এর মাধ্যমে, তাহলে প্রপোর্শনাল লিমিট ম্যাটেরিয়াল যখন বিমের বিহেভিয়ার যখন ইলাস্টিক, এক কথায় তার মানে প্রপোর্শনাল লিমিট এখনো রিচ করে নাই, তখন পর্যন্ত যদি আমি ডায়াগ্রাম দেখাতে চাই, তাহলে এই যে বি তে যে ডায়াগ্রাম দেখানো আছে সেটা আমার জন্য প্রযোজ্য। কিন্তু আমি যদি লোড অ্যাপ্লাই করতে করতে ম্যাটেরিয়াল বা এই বিমের বিহেভিয়ার প্রপোর্শনাল লিমিটের ক্রস করে, এটা পাস করে চলে যায়, তখন তার বিহেভিয়ারটা দেখাতে চাইলে সি ফিগারে যেটা দেখানো আছে সেটা দেখাতে হবে। তো আমার মনে হয় মেকানিক্স অফ সলিডস এ তোমরা এ সম্পর্কে আরো ভালোভাবে জেনে আসছো। আমি জাস্ট একটু রিভিউ করতে চেয়েছিলাম
এটা হচ্ছে আমাদের এই রিইনফোর্স কংক্রিট বিহেভিয়ার আন্ডারস্ট্যান্ড করার জন্য বেস হিসাবে কাজ করবে। এই জন্য আমি একটু রিভিউ করতে চেয়েছি। তো এখানে যে ফ্লেক্সারাল স্ট্রেস যেগুলো কাজ করবে সেটাই এখানে দেখানো হয়েছে উপরের এই ফিগারে। আর শিয়ার স্ট্রেস যে ডেভেলপ করবে আমি নিজেও এক্সপ্লেন করেছি। সেটা ওই যে এখানে দেখো এই সি এবং ডি ফিগারে হরাইজন্টাল শিয়ার স্ট্রেসও ডেভেলপ করে, আবার ভার্টিক্যাল শিয়ার স্ট্রেসও ডেভেলপ করে। তো ডি ফিগারে আসলে ভার্টিক্যাল শিয়ার স্ট্রেসই দেখানো হয়েছে, যেটা হচ্ছে যে দেখো ম্যাক্সিমাম হয় হচ্ছে এই নিউট্রাল অ্যাক্সিসে। আমরা যদি নিউট্রাল অ্যাক্সিস এখানে দেখাই, যে যেখানে আসলে কোনো ধরনের বেন্ডিং স্ট্রেস নাই বা স্ট্রেইন নাই। তো এটাই হচ্ছে তোমার এই যে সেই প্যারাবোলিক কার্ভ, যেটা আমরা এই যে টাউ ইকুয়াল টু ভি কিউ ওভার আই বি এর মাধ্যমে নির্ণয় করতে পারবো। আর উপরে এখানে এই যে যে ইকুয়েশন গুলো দেখানো আছে দেখো, এইটা পর্যন্ত প্রপোর্শনাল লিমিটের আগ পর্যন্ত আমি এই স্ট্রেস এফ ইকুয়াল টু এম ওয়াই ওভার আই এটা দিয়ে নির্ণয় করতে পারবো। কিন্তু যদি এই ডি তে চলে যাই, এই যে সরি সি তে চলে আসি, প্রপোর্শনাল লিমিট ক্রস করে যায় আমার ম্যাটেরিয়াল বিহেভিয়ার, তখন আর কিন্তু এফ ইকুয়াল টু এম ওয়াই ওভার আই এটা ট্রু নয়, এটা আমি লিখতে পারবো না। এই জন্য আমি কেটে দিলাম যে ইকুয়াল টু, এটা লেখা যাবে না। দিস ইজ নট ট্রু এনিমোর, প্রপোর্শনাল লিমিট পাস করে গেলে। তো তাহলে আমরা এই যে ফ্লেক্সারাল এবং শিয়ার স্ট্রেস ক্যালকুলেশনের যে ফর্মুলা শিখেছি সেগুলো অনলি ট্রু আপ টু প্রপোর্শনাল লিমিট। ম্যাটেরিয়াল বিহেভিয়ার যদি প্রপোর্শনাল লিমিট পাস করে যায় তাহলে আর এই ইকুয়েশন গুলো ইউজ করা যাবে না। আহ আমার মনে হয় এটাও আমি এক্সপ্লেন করে ফেলেছি অলরেডি। দেখো জাস্ট একটু এখানে বলার জন্য বলে যাই, when the stresses in the outer fibers are smaller than the proportional limit fp, the beam behaves elastically as shown in figure 3.1b আমরা উপরে দেখেছি। In this case the following pertains: the neutral axis passes through the center of gravity of the section। এই যে আমরা নিউট্রাল অ্যাক্সিসটা যেখানে দেখালাম, এটা কিভাবে নির্ণয় করব? রেক্টেঙ্গুলার বিম যদি হয় তাহলে তার সেন্ট্রয়েড যেটা, সেটা হচ্ছে তার নিউট্রাল অ্যাক্সিস হবে। নিউট্রাল অ্যাক্সিস পাস করবে সেন্ট্রয়েড দিয়ে। তো এই রেক্টেঙ্গুলার সেকশন, এটা যদি বিম বি হয়, উইডথ বি হয়, আর হাইট যদি এইচ হয়, তাহলে তোমরা জানো যে সেন্ট্রয়েড পাস করে এই উইডথের ঠিক মাঝ বরাবর এবং ডেপথের ঠিক মাঝ বরাবর। তাহলে আমি বলবো যে বটম থেকে কত দূরত্বের নিউট্রাল অ্যাক্সিস, h/2। টপ থেকে নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব কত, h/2, এরকম বলতে পারবো। ঠিক আছে, তাহলে এটা একটা গেল। সেকেন্ড আরো বলতে পারবো, দেখো যে ইন্টেন্সিটি অফ বেন্ডিং স্ট্রেস নরমাল টু দ্য সেকশন increases directly with the distance from the neutral axis and is maximum at the extreme fibers। তো আমরা এই যে ফ্লেক্সারাল স্ট্রেস ক্যালকুলেশনের যে ফর্মুলা, সেখান থেকেই এটা দেখে নিতে পারি। কি বলছে? ইনক্রিজ দ্য ফ্লেক্সারাল স্ট্রেস ইনক্রিজেস ডিরেক্টলি উইথ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস। তার মানে এখানে দেখো এই যে এফ ইকুয়াল টু এম ওয়াই ওভার আই, একটা সেকশনে এম কনস্ট্যান্ট, কোন একটা সেকশনের জন্য আই ও কনস্ট্যান্ট। তো ওয়াই হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার ফাইবারের দূরত্ব, তাই না? এখানে যে নিউট্রাল অ্যাক্সিস যদি এইটা হয়, তাহলে আমি এই লেভেলে যদি স্ট্রেস নির্ণয় করতে চাই, ধরো F2 নির্ণয় করতে চাই, তাহলে এই ডিসটেন্সটাই কিন্তু আমার জন্য ওয়াই। তো ওয়াই এর ভ্যালু যত বেশি হবে, দেখো খেয়াল করে, ওয়াই বাড়লে কিন্তু এফ বাড়তে থাকবে, তাই না? এখানে লিনিয়ার রিলেশনশিপ এক্সিস্ট করে। তাহলে ওয়াই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি যে এটাও ডেনোমিনেটরে আছে, না নিউমারেটরে আছে, সরি, মানে উপরে আছে। তাহলে ওয়াই বাড়লে কিন্তু ফ্লেক্সারাল স্ট্রেস এফ বাড়বে। তার মানে সবচেয়ে ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায়? ওয়াই ম্যাক্স হচ্ছে এই যে টপ ফাইবারে বা একবারে বটম ফাইবারে। ওয়াই ম্যাক্স ইকুয়াল টু তোমার হচ্ছে h/2 বলবো আমি, আইদার টপ ফাইবার অথবা বটম ফাইবার। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস আসে হচ্ছে আইদার টপে অথবা বটমে, এখানে তাই বলছে। The stress at any given point in the cross section is represented by equation, এই যে এটা বলা হচ্ছে, যেখানে f হচ্ছে বেন্ডিং স্ট্রেস at a distance y from neutral axis, m equal to external bending moment at that section, and I is the moment of inertia of cross section about neutral axis। আর ম্যাক্সিমাম স্ট্রেস হয় হচ্ছে এই যে এম এম ওভার এম সি আই, সি হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস টু আউটার ফাইবার, যেটাকে আমরা h/2 বলতে পারি। আর এই আই ওভার সি, এই সি কে আমি যদি নিচে নিয়ে আসি, তাহলে
এই সি কে আই এর নিচে লেখা যায়, যেটাকে আমরা এস ডিফাইন করতেছি, যাকে আমরা সেকশন মডুলাস বলি। তো ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস এফ ম্যাক্স ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এস, আমরা এভাবে বলতে পারি। অনুরূপভাবে শিয়ার স্ট্রেসের ফর্মুলা, এটা এই যে আমি অলরেডি লিখেছি, এখানেও বলা আছে যে ওই অ্যাজাম্পশন গুলো যদি ট্রু হয় তাহলে এগুলাও ট্রু, মানে এই ইকুয়েশন গুলো আমরা ইউজ করতে পারবো, যেখানে ভি হচ্ছে শিয়ার এট দ্যাট সেকশন, কিউ হচ্ছে স্ট্যাটিক্যাল মোমেন্ট অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস। আমি এটার এত এক্সপ্লেইন আর করবো না, তোমরা রেগুলার প্রবলেম করে আসছো। আই মোমেন্ট অফ ইনার্শিয়া, বি হচ্ছে উইডথ অফ বিম এট দ্যাট গিভেন পয়েন্ট। ডি পয়েন্ট একটু বলে চাই, এই যে দেখো খেয়াল করে এই ফিগারেই দেখানো আছে যে আমরা যদি রেক্টেঙ্গুলার সেকশনের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস নির্ণয় করতে চাই, সেটা হয় হচ্ছে এই যে নিউট্রাল অ্যাক্সিসে। দেখো এটা হলো বিমের, এই যে এটা হলো বিমের ক্রস সেকশন, তার এটাই হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এটাকে নিউট্রাল অ্যাক্সিস বলবো, এই যে এটা। তো এই নিউট্রাল অ্যাক্সিসে যেখানে আসলে বেন্ডিং মোমেন্ট জিরো, বেন্ডিং স্ট্রেস জিরো, সেখানে শিয়ার স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম। তো রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের জন্য, এরকম রেক্টেঙ্গুলার ক্রস সেকশনের জন্য এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 3 টাইমস অফ অ্যাভারেজ শিয়ার স্ট্রেস। এই যে অ্যাভারেজ শিয়ার স্ট্রেস বি অ্যাভারেজ নির্ণয় করার ফর্মুলা, ওই সেকশনের শিয়ার ফোর্স এ, শিয়ার ফোর্স বি ডিভাইডেড বাই এ হচ্ছে টোটাল ডেপথ। আমি এখানে এভাবে লিখতে পারি বি এইচ, এইচ যদি তোমার টোটাল হাইট হয়, বিমের হাইট মানে ডেপথ, আর বি যদি উইডথ হয়, এইচ যদি হাইট হয় আর বি যদি উইডথ হয়, তাহলে ওই সেকশনের শেয়ার ফোর্স কে এই সেকশনের ক্রস সেকশনাল এরিয়া বি টাইমস এইচ দ্বারা ভাগ করলে আমি অ্যাভারেজ শেয়ার স্ট্রেস ভি এ বি পাবো, এটা হচ্ছে স্মল ভি। তো এইটার 1.5 টাইমস হবে হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস টাউ ম্যাক্স। টাউ ম্যাক্স হবে হচ্ছে 1.5 টাইমস দ্য শেয়ার স্ট্রেস এট এভারেজ শেয়ার স্ট্রেস। এই কথাটাই এই থার্ড ডি পয়েন্ট আসলে বলা আছে। তো আমি আর এটাতে এক্সপ্লেন আর ডিটেইল যাব না, আমরা এখন চলে আসব হোমোজিনিয়াস বিম থেকে। হোমোজিনিয়াস বিমের বিহেভিয়ারটা আমরা কিভাবে এনুমারেট করতে পারি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দ্বারা, সেগুলোই আমরা দেখলাম। এখন চলে আসবো রিইনফোর্সড কংক্রিটের বিম বিহেভিয়ারটা কেমন হবে, কারণ এটা হোমোজিনিয়াস নয়, এটাতে দুই ধরনের ডিফারেন্ট ম্যাটেরিয়াল আছে, যে জন্য এটাকে আমরা বলবো কম্পোজিট সেকশন। তাহলে এই বেন্ডিং এই আমার একটা রিইনফোর্সড কংক্রিটের বিহেভিয়ারটা কি রকম হবে? হোমোজিনিয়াস বিমের মতো হবে? অ্যাকচুয়ালি হবে না, একটু ডিফারেন্ট হবে। তাহলে সেই ডিফারেন্সটা কি, সেটা আমরা এক্সপ্লোর করতে চাই। আমি একটু পড়ে যাব এখানে। প্লেন কংক্রিট বিমস আর inefficient as flexural members because the tensile strength in bending, that is the modulus of rupture, is a small fraction of the compressive strength. আমরা শুধুমাত্র কংক্রিটকে বিম হিসাবে ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে এই যে এখানে যে ফ্লেক্সারাল স্ট্রেস আসবে, বিমকে ফ্লেক্সারাল স্ট্রেস দিয়ে আমি যদি এখানে ডায়াগ্রামে দেখাই, এখানে যে ফ্লেক্সারাল স্ট্রেস আসবে, ফর এক্সাম্পল এই বটমে যে টেনশন স্ট্রেস আসবে, ফ্লেক্সারাল স্ট্রেসের বটমে যদি টেনশন আসে ফর এক্সাম্পল, তাহলে কংক্রিট তো আমি প্রথম ক্লাসে বলেছি যে কম্প্রেশনের তুলনায় কংক্রিট টেনশনে 10 ভাগের 1 ভাগ শক্তিশালী। তার মানে কম্প্রেশনে এটা টেনশনের চেয়ে 9 গুণ শক্তিশালী, 10 টাইমস শক্তিশালী, সরি 10 টাইমস শক্তিশালী। তো তার মানে আমি আসলে কংক্রিটটাকে কম্প্রেশনেই ব্যবহার করতে চাই, টেনশনে কংক্রিটের যে স্ট্রেংথ সেটা আমি আসলে নেগলেক্ট করব, এটা ইউজ করব না। তাহলে বিম মেম্বার হিসেবে শুধুমাত্র কংক্রিটকে ব্যবহার করাটা যায় না আসলে, কারণ হচ্ছে এটা টেনশনে যে স্ট্রেস আসে সেটা সে নিতে পারে না, এখানে সেটাই বলা হচ্ছে। As a consequence, such beams fail on the tension side at a low loads long before the strength of concrete on the compression side has been fully utilized. মানে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ ব্যবহার করার পূর্বেই এই কংক্রিট টেনশনে ফেল করে যায়। তার মানে কম্প্রেশনের যে স্ট্রেংথ সেটা আমি ইউজ করতে পারতেছি না, তার আগেই এটা যেখানে উইক সেখানে ফেল করে যাচ্ছে। তার মানে আমার স্ট্রেংথ আসলে আনইউজড থেকে যাচ্ছে, আমি বলবো কম্প্রেশনের যে স্ট্রেংথ সেটা আনইউজড থেকে যাচ্ছে। For this reason, steel reinforcing bars are placed on the tension side as close to the extreme tension fiber
as is compatible with proper fire and corrosion protection of the steel. তাহলে এই টেনশন সাইডে আসলে আমি রিইনফোর্সিং স্টিল ব্যবহার করব এখানে, এবং সেটা টেনশন সাইডের এক্সট্রিম ফাইবারের যত নিকটে সম্ভব প্লেস করব। কিন্তু এখানে তোমার এই যে ফায়ার প্রোটেকশন আর হচ্ছে কোরোশন রেজিস্ট্যান্সের জন্য কংক্রিটে কাভার, রিইনফোর্সমেন্টে কাভার প্রোভাইড করতে হবে। এখানে যে রিইনফোর্সিং বার যেগুলা দিব, এটার নিচেও কিছু কংক্রিট থাকতে হবে। বেস্ট হতো আমি যদি এক্সট্রিম ফাইবারে এই রিইনফোর্সমেন্ট ইউজ করতে পারতাম, কিন্তু রিইনফোর্সমেন্ট যদি তুমি এক্সপোজ করে রাখো তাহলে এটা ফায়ার যদি হয় দ্রুত এটা স্ট্রেংথ লস করে, আবার এটা ওভার দ্য টাইম ময়েশ্চার প্রেজেন্সে এটা কোরোশন হয়। কোরোশন হলে কংক্রিট স্টিল হচ্ছে ক্ষয় হয়ে যায়, বুঝতেই পারছো, তার মানে ক্রস সেকশনাল এরিয়া কমে যাচ্ছে, প্লাস হচ্ছে এটার ভলিউম এক্সপানশন হয়, যে কারণে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিও নষ্ট হয়, যেটাকে আমরা ডিউরাবিলিটি লস বলি। মানে এটা যদি 50 ইয়ার সার্ভিস দেওয়ার কথা থাকে তাহলে এটার 50 ইয়ার সার্ভিস দিতে পারে না, বরং 10-12 ইয়ার্স এই ধরো এটা ফেল করে যেতে পারে, আনইউজেবল হয়ে যেতে পারে। তো এই জন্য ফায়ার প্রোটেকশন এবং কোরোশন রেজিস্ট্যান্সের জন্য কংক্রিটে এই রিইনফোর্সমেন্ট আসলে কভার প্রোভাইড করতে হবে। তো সেটার জন্যই আসলে এক্সট্রিম ফাইবারে রিইনফোর্সমেন্ট প্লেস না করে কিছুটা উপরে প্লেস করা হয়, এবং বিমের জন্য সাধারণত টোটাল কভার রাখা হয়, ক্লিয়ার কভার রাখা হয় হচ্ছে 1.5 ইঞ্চ, আমরা সেটাও নিচে পড়বো। তো তাহলে ম্যাটারটা বুঝতে পারছো যে যেই জায়গায় কংক্রিট আসলে উইক সেই জায়গাতে আমরা একটা স্ট্রং ম্যাটেরিয়াল যেটা রিইনফোর্সিং বার সেটা ইউজ করব। এবং বুঝতেই পারছো যে সাইডে আসলে টেনশন আসতেছে, বিমের এমনও কোনো সেকশন আসবে যেখানে দেখবা টপে টেনশন হবে। যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয়, তার মানে দুই প্রান্তে আসলে জাস্ট সিম্পল সাপোর্ট থাকে, তার মানে এরকম একটা এখানে সাপোর্ট আছে, এটা একটা সাপোর্ট আছে, এই বিমটা শুধুমাত্র এখানে গিয়ে রেস্ট করতেছে, এই দুইটার উপরে এরকম বসে আছে, তাহলে এইটা বেন্ডিংটা হবে এরকম, এবং এটার সব জায়গাতে আসলে টপে কম্প্রেশন বটমে টেনশন আসবে। আমরা এটাকে সিম্পল বিম বলি বা সিম্পলি সাপোর্টেড বিম বলি, সিম্পল সাপোর্ট, ঠিক আছে। কিন্তু রিয়েল বিল্ডিং এ এরকম সিম্পলি সাপোর্টেড বিম তুমি খুব কম পাবে, হয়তো 100টায় একটাও পাবে না, 1000-এ একটা পাবে কিনা সন্দেহ। অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে আমার কলামের মধ্যে বিমের রড এমন ভাবে প্রবেশ করানো হয়, আমরা এটাকে মনোলিথিক্যালি এমন ভাবে কাস্ট করি, দেখো এই নিচেরটা, এটা এই পাশেটা যদি কলাম হয় আর এই পাশেটা যদি বিম হয়, তাহলে বিমের এই টপের রড আসলে এরকম ভাবে কলামের মধ্যে প্রবেশ করানো হয়, আবার এই বিমের যে বটমের রড সেটাও ওই কলামের মধ্যে এরকম প্রবেশ করিয়ে বাঁকা করে দেওয়া হয়। কলামের রড তো ডান পাশে এখানে আছে। তো এখানে আসলে দেখো এই এটাকে আমরা তখন ফিক্সড এন্ড বলি, ঠিক আছে, এবং মোস্ট অফ দা বিল্ডিং এ কিন্তু এই কেসই হয়। তো সেক্ষেত্রে আমার এটার উপরে যদি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাই করি, আমরা ফ্লোর লোড বা লাইভ লোড যাই বলো, এটা সেলফ ওয়েট ও সেটাও ডিস্ট্রিবিউটেড লোড, এটা অ্যাপ্লিকেশন করলে এটার আসলে এরকম ভাবে বেন্ডিং হয়, এরকম হয়। তার মানে দেখো এই যে সাপোর্টের কাছে কলামের নিকটে এই টপে টেনশন হচ্ছে, টেনশন এট টপ, আর এখানে বটমে কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন। কিন্তু মিডিল স্প্যানে যদি যাই, এইটারই যদি মিডিল স্প্যানে যাই, তখন দেখো এখানে টপে হচ্ছে কম্প্রেশন মিড স্প্যানের দিকে, আর বটমে হচ্ছে টেনশন। তো একই বিমে যদি ফিক্সড বিম হয়, রিয়েল কনস্ট্রাকশন যেগুলো হয় মাল্টি স্টোরি বা ওয়ান স্টোরি বিল্ডিং এ কোথাও কোথাও এরকম সিম্পল সাপোর্ট দেওয়া হতে পারে, কিন্তু মাল্টি স্টোরি বিল্ডিং হলে সাধারণত তোমার এই যে এরকমই আসে, ঠিক আছে। তার মানে দেখো সাপোর্টের নিকটে টপে টেনশন হবে অথচ বটমে কম্প্রেশন হবে, কিন্তু মিড স্প্যানের দিকে টপে হবে কম্প্রেশন, বটমে হবে টেনশন, ঠিক উল্টা সিনারিও কিন্তু। তো যে সাইডে আসলে টেনশন সেই সাইডেই আমরা আসলে এই টেনশন রিইনফোর্সমেন্ট রড প্রোভাইড করব, এটাই হচ্ছে বেসিক ফিলোসফি। কিন্তু আবার এমন বিমও আসবে যেখানে আমরা কম্প্রেশনের কংক্রিট সাফিসিয়েন্টলি স্ট্রং না হয়, আমরা তো সেখানে কম্প্রেশনেও টেনশন এই স্টিল রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব, যেটা কম্প্রেশন রিইনফোর্সমেন্ট হিসাবে কাজ করবে, সেটাকে আমরা ডাবলি রিইনফোর্সড বিম বলবো। তো এটার ডিজাইন আমাদের পরে আসবে, বাট আমরা আপাতত এতটুকুই জানি যে যেখানে আসলে কংক্রিট উইক, তার মানে টেনশনে কংক্রিট উইক, তো যেখানে আসলে টেনশন ডেভেলপ করবে বা আসবে সেখানে আমরা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব।
In such a reinforced concrete beam, the tension caused by the bending moment is chiefly resisted by the steel reinforcement, while the concrete alone is usually capable of resisting the corresponding compression. তো তাহলে যে ফ্লেক্সারাল স্ট্রেসের কম্প্রেশন যে সাইডে আসতেছে সেখানে কংক্রিট ওইটা ওই স্ট্রেস রেজিস্ট করবে, আর টেনশন সাইডে যে টেনসাইল স্ট্রেস আসতেছে সেটা রিইনফোর্সমেন্ট রেজিস্ট করবে, রড রেজিস্ট করবে। Such joint action of the two material is ensured if relative slip is prevented. This is achieved by using deformed bars with their high bond strength at the steel concrete interface, and if necessary by special anchorage of the end of the bars. A simple example of such a beam with the customary designations for the cross-sectional dimensions is shown in figure 3.2. আমার মনে হয় এখানেও আমি এত না পড়ে আমি ডিরেক্টলি এক্সপ্লেইন করার চেষ্টা করি, সেটাই ভালো বুঝবে। তো এটাও এক ধরনের লোড টেস্ট। আমরা আগের হোমোজিনিয়াস বিমের বিহেভিয়ার এক্সপ্লেইন করার জন্য লোড টেস্ট যেমন বলেছি যে এটা সিম্পলি সাপোর্টেড একটা বিম, দেখো লেফটে একটা সাপোর্ট আছে, রাইট আর একটা সাপোর্ট আছে। এই সাপোর্টের উপরে বিমটা গিয়ে জাস্ট রেস্ট করতেছে। এই কলামে, এখানে যদি আমি কলাম মনে করি তাহলে কলামের রড এই বিমের মধ্যে আসে নাই, যে কারণে এটা ফিক্সড হয়ে গেল, এরকম না। জাস্ট মনে করো দুই পাশে দুইটা ব্রিক ওয়াল আছে বা রিইনফোর্সড কংক্রিট ওয়াল আছে, তার উপর উপরের বিমটা গিয়ে রেস্ট করতেছে, আর উপরে এরকম দুইটা পয়েন্টে আমি আসলে লোড অ্যাপ্লিকেশন করতেছি, যেটাকে আমরা থার্ড পয়েন্ট লোডিং টেস্ট বলি। তো এই দুইটা লোডের ম্যাগনিটিউড আসলে সমানই হবে। তো আমি এই লোড ভ্যালুগুলা, এই লোডের ম্যাগনিটিউড যদি টাইমের রেসপেক্টে, এটা হচ্ছে সরি টাইম বলবো, এই এক্স অ্যাক্সিসে টাইমের রেসপেক্টে এই এদিকে যদি লোড অ্যাপ্লাই করি, টাইম যতই যাবে আমার লোড তত বাড়তে থাকবে, এরকম লিনিয়ার স্কেলে একই রেটে বাড়াতে থাকবো, তাহলে টাইমের রেসপেক্টে লোডটা এরকম বাড়তেছে। টাইমের রেসপেক্টে দেখো এখানে 0 থেকে শুরু করে ফেইলিওর পর্যন্ত আমরা নিয়ে যাব। যদি লোড ইনক্রিজ করাতে থাকি, এই পি এর ম্যাগনিটিউড হবে 0 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত দুইটাই। তো পি এর ম্যাগনিটিউড যদি 0 থেকে শুরু করে আস্তে আস্তে এরকম একই রেটে, দেখো এটা লিনিয়ার ডায়াগ্রাম দেখাচ্ছি, তার মানে কি এটা স্লোপ কনস্ট্যান্ট, কিন্তু তার মানে রেট যেটা, যে রেটে লোডটা বাড়বে সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। একই রেটে যদি লোড ইনক্রিজ করতে থাকি, তাহলে রিইনফোর্সড কংক্রিটের বিহেভিয়ারটা হোমোজিনিয়াস বিম থেকে কি ডিফারেন্ট হবে সেটা আমরা একটু এক্সপ্লেইন করব। তার জন্য দেখো এখানে এই যে এই বরাবর কেটে, ফর এক্সাম্পল আমি এখানেই কেটে এই ক্রস সেকশনটা দেখলাম। এখন রিইনফোর্সড কংক্রিট বিম, এই যে বি ফিগারে দেখানো আছে, এই বিমের উইডথ হচ্ছে বি, টোটাল হাইট হচ্ছে এইচ, আর টপ টপ ফাইবার থেকে এই যে রড গুলো ব্যবহার করা হয়েছে, দেখো এই রড গুলো সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হচ্ছে ডি। এই ডিটাকে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইফেক্টিভ ডেপথ। আর এই যে লং সেকশনে দেখো রিইনফোর্সমেন্টের এরিয়া, এই যে হ্যাশ ডটেড ড্যাশ লাইনটা দেখতে পাচ্ছ এই বরাবর, এটা হচ্ছে এখানে আমি যে টেনশন সাইডে, যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড বিম, এটার শুধুমাত্র বটমে টেনশন আসবে থ্রুআউট দ্য স্প্যান বা থ্রুআউট দ্য লেন্থ অফ দ্য বিম, আর টপে আসবে কম্প্রেশন। তো এখানে এজন্যই শুধুমাত্র টেনশন সাইডে রিইনফোর্সমেন্ট দেখানো আছে, যে সাইডে টেনশন আসতেছে। তো খেয়াল করো যে কম্প্রেশনের টপ ফেস থেকে টেনশন রিইনফোর্সমেন্টের সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিসটেন্স, সেটাকে আমরা ইফেক্টিভ ডেপথ ডি বলি, আর টোটাল হাইট যেটা সেটাকে ডেজিগনেট করি এইচ দিয়ে। তো এই ক্রস সেকশন এখানে দেখানো। এখন আমি লোডের ম্যাগনিটিউড 0 থেকে বাড়াতে বাড়াতে এমন অবস্থানে নিয়ে গেলাম যে ম্যাটেরিয়ালের প্রপার্টি এখনো প্রপোর্শনাল লিমিটের নিচে আছে, তার মানে স্ট্রেইন বা স্ট্রেসটা প্রপোর্শনাল লিমিটের চেয়ে কম আছে। দেখো এখানে এই যে স্টিলে আমি যে এটা নিউট্রাল অ্যাক্সিস নির্ণয় করতে পারবো সেন্ট্রয়েড যে কোনো এক জায়গায়, কিভাবে করতে হয় সেগুলোর ফর্মুলা আমরা ডেভেলপ করব। এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস, এই একই অ্যাক্সিস কিন্তু স্ট্রেস স্ট্রেন দুইটাতেই দেখানো। এটা হচ্ছে স্ট্রেইন ডায়াগ্রাম ওই সেকশনের, আর এটা হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন। তো এই স্ট্রেইনটা দেখো স্টিলের যে স্ট্রেইন সেটা হচ্ছে এপসাইলন এস দিয়ে দেখানো, আর ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেইন হবে কংক্রিটের টপ ফাইবারে, সেটা হচ্ছে যে এপসাইলন সি দিয়ে দেখানো আছে। তো এটা যদি প্রপোর্শনাল লিমিটের মধ্যে থাকে কংক্রিটের জন্য, আমরা জানি কংক্রিট কম্প্রেশনে এরকম অনেকটা বিহেভ করে,
একটা সার্টেন লিমিট পর্যন্ত এই যে এপসাইলন পি আমি যদি এটা বলি, এটা হচ্ছে স্ট্রেস এফ পি, তাহলে এই প্রপোর্শনাল লিমিটের আগ পর্যন্ত যদি তোমার স্ট্রেস স্ট্রেইন থাকে তাহলে দেখো খেয়াল করে যে এই জায়গাটা কিন্তু লিনিয়ার। তো স্ট্রেইন স্ট্রেসের করেসপন্ডিং এবং এরা হচ্ছে লিনিয়ার, তার মানে আমি এখানে এখন ওই যে ফ্লেক্সারের যে ফর্মুলা সেটা কিন্তু লিখতে পারবো। অনুরূপভাবে তাহলে এই যে এখানে স্টিলের যে স্ট্রেইন তার করেসপন্ডিং যে স্ট্রেস সেটাও এখানে দেখাতে পারবো, কেননা এটা এখনো হচ্ছে ইলাস্টিক বিহেভিয়ার করতেছে। প্রপোর্শনাল লিমিটের চেয়ে স্ট্রেইন বা স্ট্রেস দুইটাই কম আছে। তো এই পয়েন্টে দেখো যেখানে যে রিইনফোর্সমেন্ট আছে সেখানকার কংক্রিটের স্ট্রেস সেটা হচ্ছে এই যে এখানে ছোট আকারে কংক্রিটের স্ট্রেস এপসাইলন সি আমি যদি বলি, বা এপসাইলন সি এস যেখানে রিইনফোর্সমেন্ট আছে সেইখানে কংক্রিটের স্ট্রেস সেটাও দেখানো আছে। একটু ভুল হয়েছে, এখানে আসলে এটাতে স্ট্রেন দেখাতে হতো আর এখানে হচ্ছে স্ট্রেস দেখাতে হবে এফসিএস। তো এখনো কিন্তু দেখো প্রপোর্শনাল লিমিটের পূর্ব পর্যন্ত আছে, বাট সমস্যা হচ্ছে যে টেনশন সাইড নিয়ে। টেনশন সাইডে কিন্তু প্রপোর্শনাল লিমিটের পূর্বেই, প্রপোর্শনাল লিমিট পাস করার পূর্বেই টেনশন সাইডে ক্রাক এসে যেতে পারে। তো আমি আসলে এরকম ভাবে বলবো যে ক্রাক আসার পূর্ব পর্যন্ত, টেনশন সাইডে ক্রাক আসার পূর্ব পর্যন্ত স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যদি দেখাতে চাই তাহলে যে সি ফিগারে যে দুইটা দেখানো আছে এটা হলো স্ট্রেন ডিস্ট্রিবিউশন, আর এই যে এটা হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন। সি ফিগারে এই দুইটা হচ্ছে ট্রু রিইনফোর্স কংক্রিটের জন্য। আবারও বলছি যে টেনশন সাইডে ক্রাক আসার পূর্ব পর্যন্ত স্ট্রেস স্ট্রেন ডিস্ট্রিবিউশন যদি দেখতে চাই তাহলে এই যে বোথ সাইডে টেনশন সাইডে এবং কম্প্রেশন সাইডে বোথ সাইডে আসলে এই ট্রু। এবং এখানেই আমি দেখো ফ্লেক্সারাল স্ট্রেস ওই যে এফ ইকুয়াল টু এম ওয়াই ওভার আই সেটা যেমন লিখতে পারবো, অনুরূপ ভাবে শিয়ার স্ট্রেসের ক্যালকুলেশনের ফর্মুলা এই ভি কিউ ওভার আই বি সেটাও লিখতে পারবো, কিন্তু এখানে আসলে একটু শর্ত আছে। তো এই শিয়ার স্ট্রেসে আমরা আসলে এতটা ইন্টারেস্টেড না, আমরা মেইনলি বিমের ফ্লেক্সারাল ডিজাইনটাই এই কোর্সে দেখতে চাই, সেজন্য আমাদের মেইন ইন্টারেস্ট হচ্ছে এই ফ্লেক্সারাল স্ট্রেস নিয়ে। তো এইটা আমরা কংক্রিটের এই যে টেনশন সাইডে ক্রাকিং আসার পূর্ব পর্যন্ত যদি লোড অ্যাপ্লাই করি তাহলে এই যে এই ইকুয়েশনটা এখনো ইউজ করতে পারবো, রিমেম্বার, ঠিক আছে? ক্রাক আসার পূর্ব পর্যন্ত এটা ইউজ করতে পারবো। কিন্তু যখনই তোমার এই এখানে যে স্ট্রেসটা আসবে, স্টিলে যে স্ট্রেসটা আসলো, টেনশন সাইডের কংক্রিটে যে স্ট্রেস আসলো সেই স্ট্রেসটা যদি কংক্রিটের ফ্লেক্সারাল স্ট্রেস এফ আর মানে টেনসাইল স্ট্রেস মডুলাস অফ রাপচার এফ আর যেটা সেটার চেয়ে যদি বেশি হয়ে যায় তখনই কিন্তু এখানে ক্রাক চলে আসবে। ক্রাক আসার পরে যখন এই ক্রাক চলে আসলো, এই যে দেখো এখানে ক্রাক গুলার দিকে লক্ষ্য করো, ক্রাক গুলো যখনই চলে আসলো তখন কিন্তু এই টেনশন জোনের কংক্রিট আর টেনসাইল স্ট্রেস নিতে পারতেছে না। তখন যদি তুমি এখানে রিইনফোর্সমেন্ট প্রোভাইড না করো, জাস্ট এই মাঝখানে যে ক্রাকটা এটা আরো প্রপাগেট করে বিমটা দুইটা আলাদা সেকশন হয়ে যাবে, যেটা ফ্লেক্সারাল টেস্টে আমরা এক্সপ্লেন করেছি। কিন্তু আমার যদি এখানে রিইনফোর্সমেন্ট থাকে তখন দেখো ক্রাকিং এর পূর্ব পর্যন্ত কম্প্রেশন এবং টেনশনের, কম্প্রেশনের যে কংক্রিট এবং স্টিল দুইটাই কিন্তু স্ট্রেস নিচ্ছে, লোড ক্যারি করতেছে। কিন্তু ক্রাকের জাস্ট ইমিডিয়েট পরে কংক্রিট কিন্তু আর স্ট্রেস নিতে পারতেছে না, তখন সম্পূর্ণ স্ট্রেসটাই নিতে হচ্ছে এই টেনশনের যে স্টিল আছে এএস তাকে। তাহলে ক্রাকের পরে টেনশন সাইডের কংক্রিট আর স্ট্রেস নিতে পারতেছে না, টেনশন সাইডের স্ট্রেস পুরাটাই নিচ্ছে হচ্ছে স্টিল। কিন্তু ক্রাকিং এর পূর্ব পর্যন্ত টেনশন সাইডে যে স্টিল এবং কংক্রিট আছে দুইজনই কিন্তু স্ট্রেস শেয়ার করতেছে। সেই জন্য এখানে দেখো এই উপরের ফিগারে এখানে এখানে যে কংক্রিটের স্ট্রেস যেমন দেখানো আছে স্টিলের স্ট্রেসও কিন্তু দেখানো আছে। এবং একটু লক্ষণীয় যে কংক্রিটের স্ট্রেসের তুলনায় যে স্টিলের স্ট্রেসের লাইনটা অনেক বড় দেখানো। অ্যাকচুয়ালি এইখানে কংক্রিটের স্ট্রেস যেটা তার তুলনায় স্টিলের স্ট্রেস n টাইমস বেশি। এখানে যে কংক্রিটের স্ট্রেস এই লেভেলে কংক্রিটে যদি স্ট্রেস এফসি ধরি তাহলে স্টিলের স্ট্রেস এখানে হচ্ছে ওই কংক্রিটের স্ট্রেসকে এন দ্বারা গুণ করব, আর এন হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছি
এফ মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল ওভার মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট, এইটার রেশিও। ঠিক আছে, তো এর জন্য এইটাই বা কেন আসলো, এগুলার বেসিক ফর্মুলা ডেভেলপমেন্ট এত ডিটেইলসে গেলে আসলে তোমরা মনে রাখতে পারবে না। আমি এখানে যে ওপেন করে রেখেছি, যদি ইন্টারেস্টেড হও আমি তোমাদেরকে এই বইয়ের কপিও পাঠিয়ে দিতে পারি। এখানে যে দেখানো আছে যে কিভাবে আসলে দেখো স্ট্রেন কম্প্যাটিবিলিটি রাখতে হলো, যে প্লেন সেকশন রিমেইন প্লেন বিফোর এন্ড আফটার বেন্ডিং, এটা যদি হয় এবং একই একই লেভেলে স্টিল এবং কংক্রিটের এমবেডমেন্ট স্ট্রেইন সেম থাকে, সেটা যদি হতে হয় তাহলে স্ট্রেইন ইকুয়াল হতে হলে দেখো তাহলে এই যে কংক্রিটের স্ট্রেইন আর স্টিলের স্ট্রেইন এখানে সমান দেখানো হচ্ছে, তার থেকে আলটিমেটলি স্টিলের স্ট্রেইন ইজ স্ট্রেস ইজ ইকুয়াল টু কংক্রিটের স্ট্রেস টাইমস হচ্ছে এন চলে আসে জাস্ট এখান থেকেই। এফ এস ইকুয়াল টু আলটিমেটলি আমি যদি এখানে লিখতে চাই, এই যে একই লেভেলে স্টিলের এবং কংক্রিটের স্ট্রেন কিন্তু দুইটাই সেম হতে হবে। স্ট্রেন যদি সেম হতে হয় তাহলে এই যে ইসি ইকুয়াল টু আমরা জানি হুকের ল অনুসারে এফসি ওভার ইসি, আর স্টিলের স্ট্রেন ইকুয়াল টু লেখা যায় স্টিলের স্ট্রেস ডিভাইডেড বাই স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে এখানে আলটিমেটলি এফ এস ইকুয়াল টু কত আসে, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করলে ইএস ডিভাইডেড বাই ইসি টাইমস হচ্ছে এফসি দেখো আসে। এখন এই যে রেশিওটা, এটাকে আমরা বলি হচ্ছে মডুলার রেশিও এন। ঠিক আছে, এই যে হোয়ার এন ইজ ইকুয়াল টু ইসি ওভার ইএস ওভার ইসি, যেটাকে আমরা মডুলার রেশিও বলি, এটা হচ্ছে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি ডিভাইডেড বাই কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এইটার মাধ্যমে আমরা নির্ণয় করে নিয়ে আসতে পারি। তো এখানে জাস্ট ক্র্যাকিং এর পূর্ব পর্যন্ত আমি যদি স্টিলের স্ট্রেস ক্যালকুলেট করতে চাই, সেটা হচ্ছে এফএস ইকুয়াল টু হবে এন টাইমস ওই পয়েন্টে কংক্রিটের যে স্ট্রেস তার এন টাইমস আর কি। তো এখানে ক্র্যাকিং এর পূর্ব পর্যন্ত আমরা তাহলে ইকুয়েশন ইউজ করতে পারবো, কিন্তু ক্র্যাকিং এর পরে যখন টেনশন সাইডের কংক্রিট ক্র্যাক হয়ে গেল, তখন আর কংক্রিট কিন্তু কোনো স্ট্রেস নিবে না, বরং টেনশন সাইডে শুধু যে রিইনফোর্সমেন্ট আসে টেনশন সাইডের পুরো স্ট্রেস তাকেই নিতে হবে। সেই লেভেলের স্ট্রেস এবং স্ট্রেন ডায়াগ্রাম দেখো এই যে ফিগার ই তে দেখানো আছে। ঠিক আছে, এখন দেখো নিউট্রাল অ্যাক্সিসের উপরের কংক্রিট কিন্তু এখনো স্ট্রেস নিতে পারতেছে, নিউট্রাল অ্যাক্সিস এটা, তার উপরে যে কংক্রিট আছে সেটা কিন্তু এখনো স্ট্রেস নিতে পারতেছে, কিন্তু টেনশন সাইডের যে কংক্রিট সেটা কিন্তু অলরেডি যে নিচে ক্র্যাক হয়ে গেছে, তাহলে টেনশনের কংক্রিটের আর কিন্তু স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি নাই, ওই স্ট্রেস নিতে হবে টোটালটা কাকে, টেনশন সাইডে স্টিল প্লেস করেছি তাকে। তাহলে উপরের ফিগার থেকে নিচের ফিগারের পার্থক্যটা দেখো, এখানে দেখো টেনশন সাইডের কংক্রিটও স্ট্রেস নিচ্ছিল, সাথে স্টিলও স্ট্রেস নিচ্ছিল, কিন্তু কংক্রিটে যখন ক্র্যাক এসে গেল তখন আর নিচের এখানে যে টেনশনের কংক্রিটের স্ট্রেস কিন্তু দেখানো নাই, এটা জাস্ট শুধুমাত্র স্টিলের স্ট্রেস দেখানো আছে, তার মানে স্টিল স্ট্রেস নিচ্ছে। তো এই বিহেভিয়ারটাও তোমার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রু, দেখো কংক্রিটের যে বিহেভিয়ারটা এটা প্রপোর্শনাল লিমিটের আগ পর্যন্ত যদি থাকে। উপরের দিকে দেখো কংক্রিটের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এটা হচ্ছে লিনিয়ার দেখানো আছে, তাহলে এটা হলো ইলাস্টিক লিমিট পর্যন্ত। আন্ডার সার্ভিস লোড সাধারণত এরকম বিহেভিয়ার হয়, তার মানে জাস্ট আমরা যখন নরমাল ইউজ করলে তোমার দেখো স্ল্যাবে এবং বিমে সাধারণত এরকম ক্র্যাক অলরেডি ফর্ম হয়ে থাকে, কিন্তু আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না, বা যে প্লাস্টার থাকায় আমরা ওই আমাদের ক্র্যাক গুলো ভিজিবল হয় না। কিন্তু সার্ভিস লোডের আন্ডারে যে ফিগারে যেমন দেখানো আছে এরকম হবে, এবং আসলে বিম যদি তুমি মাইক্রোস্কোপ দিয়ে অবজার্ভ করো তাহলে দেখবা এরকম অনেক ক্র্যাক আছে, যে ডি ফিগারে যেটা দেখানো আছে। ঠিক আছে, থ্রু আউট দা বিম লেন্থ এরকম অনেকগুলা ক্র্যাক দেখতে পাবা। তো ফিগারে এসে খেয়াল করো যে এখনো কংক্রিট কিন্তু ইলাস্টিক, তার মানে আমি কংক্রিটের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে যদি দেখাতে চাই, এদিকে স্ট্রেইন থাকলো আর এদিকে স্ট্রেস থাকলো, কংক্রিটের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অনেকটা এরকম হয়। তাহলে যে এই প্রপোর্শনাল লিমিট পর্যন্ত আমার নিচে ক্র্যাক চলে আসবে, কিন্তু কম্প্রেশনে যে কংক্রিট আছে সেটা এখনো এই যে এই ডায়াগ্রামটুকু দেখো, এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটা এতটুকুই,
এই অংশটাই যেখানে দেখো এরকম দেখাতে পারি। এখন ওই লিনিয়ার বিহেভিয়ার আছে, ঠিক আছে? কিন্তু আমি যদি স্ট্রেস আরো বাড়াতে থাকি, তার মানে যে হ্যালো লোডের ম্যাগনিটিউড স্যার। আরো বাড়াতে থাকি। হ্যাঁ হ্যালো বলো। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, আমি বলতে চাচ্ছি কি এই থিওরি গুলোর উপর বেস করে কি পরে আমাদের ম্যাথ থাকবে? রাইট। জি স্যার, ঠিক আছে। তো এই এফএস, সরি কোথায় ছিলাম? হ্যাঁ, যদি লোড ম্যাগনিটিউড এখন আরো বাড়াতে থাকি, এই যে এই লোডের ভ্যালু যদি তোমার 0 থেকে বাড়াতে, বাড়াতে ১ম এ হচ্ছে ক্র্যাকিং এর পূর্ব পর্যন্ত আসলাম। এরপরে হঠাৎ করে ক্র্যাক ফর্ম হয়ে গেল। তারপরে বিহেভিয়ারটা এরকম হলো। এরপরে যদি লোড আরো বাড়াতে থাকি, তাহলে আমার দেখো প্লেন সেকশন বিফোর লোডিং এরকম ভার্টিক্যাল ছিল। এই সেকশনটা আরো এরকম ইনক্লাইন্ড হয়ে যাবে। অল্প লোডে এরকম কম ইনক্লাইনেশন হলো। বেশি লোডে এই প্লেন সেকশনটা দেখো আগে ভার্টিক্যাল ছিল, এরকম আরো ইনক্লাইন্ড হয়ে গেল। তার মানে বিমটা এরকম বেঁকে এরকম হয়ে যাচ্ছে আরকি। তো তখন দেখো কংক্রিট আর এই যে এরকম এক জায়গায় চলে আসলে কংক্রিট এখন আর লিনিয়ারলি বিহেভ করছে না। দেখো আগেরটা থেকে এটার পার্থক্যটা দেখো, কংক্রিটও এখন আর লিনিয়ার নাই। এখানে এরকম লিনিয়ার নাই, বরং একটা কার্ভ হয়ে গেছে। তার মানে এই যে কংক্রিটের স্ট্রেইন এরকম একটা জায়গায় চলে আসছে। এতটুকু অংশ তখন আমাকে নিতে হচ্ছে দেখো। এই যে এই নিচের এই পার্শ্বটা বা উপরটা। তো এটা আসলে তোমার হচ্ছে আলটিমেট লোডিং স্ট্রেস, আমরা লোডিং স্ট্রেস বলি। এটা হচ্ছে সার্ভিস লোডে হয় সাধারণত। তার মানে আমরা যে ইউজুয়াল লোড অ্যাপ্লাই করি, যখন ইউজ করি তখন এরকমই বিহেভিয়ারটা হয়ে থাকে, ঠিক আছে? আর এক্সট্রিম লোডিং কেস যখন মানে এটা ফেইলিওরের পূর্বে মুহূর্তে যায়, তখন তাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম এরকম হয়। স্টিল এখানে স্ট্রেস নিতে থাকে, আর কংক্রিটটা এখন আর লিনিয়ার থাকে না, তখন এটা এরকম চলে আসে। এইটার উপরে ডিপেন্ড করেই এই যে বিহেভিয়ারটা আমি এক্সপ্লেন করলাম, এইটার উপরে ডিপেন্ড করেই তোমাদের ওয়ার্কিং স্ট্রেস মেথডের ডিজাইন ফিলোসফি ডেভেলপ হবে। ফর্মুলা আমরা ডেভেলপ করে সেটা দিয়ে ইকুয়েশন, সেই ইকুয়েশন ইউজ করে বিম ডিজাইন করব। অনুরূপভাবে আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথড, সেই মেথডেও এই যে এফ এফ ফিগারে যেটা দেখানো আছে, এই এফ ফিগারের বিহেভিয়ার কনসিডার করে আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথডও আমরা বিম ডিজাইন করব। তো এই ই ফিগারে যেটা দেখানো সার্ভিস লোডের কথা বললাম, এটাই হচ্ছে আমার ওয়ার্কিং স্ট্রেস ডিজাইনের বেসিস। ডব্লিউএসডি ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড, আমরা ডব্লিউএসডি বলি সংক্ষেপে। এই ফিগারটাই আমরা ইউজ করব, ঠিক আছে? আর এফ ফিগারে যেগুলো দেখানো আছে সেটা হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন। তোমাদের এটা স্ল্যাব ডিজাইনের পূর্বে আমি দেখাবো, দেখবো আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথডে কিভাবে করতে পারে। আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন, যেটাকে আমরা ইউএসডি বলছি। তো এখানকার আলোচনা এ পর্যন্তই। আমরা একটা প্রবলেম একটু দেখতে চাই এখন। আমি এখানে আর একটা বিষয় একটু হাইলাইট করব। আলটিমেটলি আসলে আমার কংক্রিট বিমের ফেইলিওরটা কিরকম হবে, কখন আসলে ফেইল হবে বিম, এবং কিভাবে বিম ফেইল হবে। তো এই যে এক্সট্রিম এফ ফিগারে যেটা দেখালাম, বললাম সর্বশেষ লোড যদি আরো এভাবে ইনক্রিজ করতে থাকো, কংক্রিট একসময় এরকম নন লিনিয়ার বিহেভিয়ার শো করতে থাকে। তার মানে ও বোঝাচ্ছে যে আর বেশি স্ট্রেইন বা স্ট্রেস দিলেই আমি কিন্তু ফেল করতে যাচ্ছি। দেখো ওর স্ট্রেন ক্যাপাসিটি ধরো এই পর্যন্ত, সে এখানে এসে ফেল করে, এই পয়েন্ট এসে তার হচ্ছে ফেইলর হয়ে যায়। এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে এটাই হচ্ছে তার ফেইলর পয়েন্ট, ব্রেকিং লোড বা ব্রেকিং স্ট্রেস, এখানে ব্রেকিং ঘটে, ঠিক আছে, ক্রাশিং হয়। তো এই তুমি এই পর্যন্ত হয়তো ধরো চলে আসছো এরকম লোড দিতে দিতে, এরকম এখানে চলে আসছো, কিন্তু আর অল্প দূরে গেলেই কিন্তু সে হচ্ছে এখানে ক্রাশ হয়ে যাবে। তো যেটা আসলে আলটিমেটলি হবে সেটা দেখো, আমরা এমন ভাবে বিম ডিজাইন করব যে এই কংক্রিটের ক্রাশিং এর পূর্বেই আমার রডটা যেন ইল্ডিং হয়ে যায়। ইল্ডিং মানে হচ্ছে স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যদি দেখি, এই যে পরে যেটা অঙ্কন করলাম সেটা, এদিকে স্ট্রেইন আর এদিকে হচ্ছে স্ট্রেস। তো স্টিলের ইল্ডিং মানে হচ্ছে এই যে প্রপোর্শনাল লিমিট বা ইল্ড, ফার্স্ট ইল্ড পয়েন্ট যেটা, তার চেয়ে যদি স্ট্রেন বেশি হয়ে যায়, তখনই আমরা এটাকে ধরি স্টিলের ইল্ডিং শুরু হয়ে গেছে।
এবং দেখো ইল্ডিং এর পরে স্টিল অনেক দূর পর্যন্ত আসলে স্ট্রেইন নিতে পারে এবং তার দেখো লোড ক্যাপাসিটি স্ট্রেস ক্যাপাসিটিটাও অনেক বেশি থাকে। তো আমরা এই বেশি লোড ক্যাপাসিটি যেটা সেটা আর ধরি না, বরং এরকম বাইলিনিয়ার স্ট্রেস সিস্টেম ডায়াগ্রাম ইউজ করি। তো দেখো ইল্ডিং এর পরে অনেক লম্বা সময় পর্যন্ত বা লম্বা স্ট্রেইন লিমিট পর্যন্ত স্টিল কিন্তু এটা ইলংগেট হতে থাকবে, স্টিল লম্বা হতে থাকবে, কিন্তু কংক্রিট কিন্তু এত বেশি স্ট্রেইন নিতে পারে না। তো আমরা আসলে এমন ভাবে ডিজাইন করব যে কংক্রিট এর ক্রাশিং এ ফেইলিওর না ঘটিয়েই আমি স্টিলের ইল্ডিংটা ঘটাতে চাই। মানে স্টিল এরকম ইলংগেট হতে থাকুক, কিন্তু ও কিন্তু ওই লোড হোল্ড করবে। বাট কংক্রিট যদি ক্রাশ হয়ে যায় তাহলে সাডেন ক্রাশ হবে এবং বিমটা তোমার মাথার উপরে ভেঙে পড়বে। তো আমরা এই সাডেন ফেইলিওর যে কোনো ওয়েতে অ্যাভয়েড করতে চাই। আমরা বিম গুলাকে এমন ভাবে ডিজাইন করব যে কংক্রিট যেন কখনোই ক্রাশিং হয়ে ফেল করে না যায়, বরং কংক্রিটের ক্রাশিং হওয়ার পূর্বেই যেন আমার বিমের এরকম ইলংগেশন হতে থাকে। তার মানে বিমের ইল্ডিং হয়ে যায়, রডের ইল্ডিং হয় এবং সেটা ইলংগেট হতে থাকে। যার কারণে এই বিমটা যখন এরকম রড ইলংগেশন হতে থাকবে, এই বিম আরো বেশি এরকম ঝুলে যাবে। এখানে যে ক্রাক আছে সেই ক্রাক গুলার উইডথ বাড়তে থাকবে, 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার, 3 মিলিমিটার এরকম হয়ে যাবে। তখন আমরা এই ক্রাকের উইডথ এবং বিমের যে ঝুলে যাওয়া, স্যাগ হয়ে যাওয়া, এটা দেখে বুঝতে পারবো যে আমার এই বিম খুব শীঘ্রই ফেল করতে যাচ্ছে। তার মানে আমি আমার সবকিছু সাথে করে নিয়ে এই বিল্ডিং থেকে সেফলি এক্সিট করে যেতে পারবো। তো আমরা যে ডিজাইন করি বিম, যে কোনো সেকশন, আমরা আসলে এরকম ডাকটাইল বিহেভিয়ার চাই। তার মানে সেই ফেইলিওরের পূর্বে আমাকে অনেক বেশি ওয়ার্নিং প্রোভাইড করবে। কিভাবে? যে ক্রাকের উইডথ বেশি হয়ে যাবে, স্যাগ হয়ে যাবে অনেক বেশি। এগুলা দেখে আমি বুঝতে পারবো যে এটা ফেইল করবে, যাতে করে আমি সবকিছু নিয়ে পালাতে পারি। তো আমরা ডিজাইনে এরকমই রাখতে চাই। কিন্তু এরক স্টিলের ইল্ডিং হলেই তবেই এরকম বিহেভিয়ারটা দেখানো সম্ভব। কিন্তু এই স্টিলের ইল্ডিং এর পূর্বেই যদি তোমার কংক্রিট কম্প্রেশন জন্য যে কংক্রিট আছে ধরো সেটা যদি ফেইল করে, তাহলে সাডেন ফেইল করবে কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই। তুমি নিচের স্যাগও দেখতে পারবা না, মানে বিম যে ঝুলে যাচ্ছে বা স্ল্যাব যে ঝুলে যাচ্ছে সেটা যেমন বুঝতে পারবে না, আবার ক্র্যাকের উইডথ তো এরকম এক্সেসিভ হবে না যেটা দেখেও তুমি বুঝতে পারবে যে এটা ফেল করবে। তাহলে কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই কংক্রিটের ক্রাশিং হবে হঠাৎ করে, সাডেন। তুমি সবকিছু ঠিকমতো চলছো, মানে স্ট্রাকচারটা ইউজ করতেছো, হঠাৎ করে একদিন তোমার মাথার উপরে ভেঙে পড়লো কোনো কিছু বুঝে ওঠার আগেই, যেটাকে আমরা সাডেন ফেইলিওর বলি। এটা হচ্ছে নন ডাকটাইল ডিজাইন। আমরা চেষ্টা করব এমন বিম ডিজাইনের বা এমন স্ল্যাব ডিজাইনের যাতে করে এই ধরনের সাডেন ক্রাশিং বা সাডেন কলাপস না হয়, বরং ডাকটাইল ফেইলিওর হয়, যাতে করে আমরা লাইফ এবং আমাদের যে প্রপার্টি আছে এগুলা নিয়ে আমরা সেফলি এক্সিট করে যেতে পারি স্ট্রাকচার থেকে। তো ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথডে আমরা আসলে এই দেখো এই ফিগারে যেটা দেখালাম সেটা নিয়ে ডিজাইন করব। আর আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথডে সেটা হচ্ছে যে এফ ফিগার নিয়ে ডিল করব। দুইটা মেথড নিয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে আজকের ক্লাসে এখন একটা এক্সাম্পল দেখব যেটাতে আসলে যে রিইনফোর্সড কংক্রিটের যদি বিহেভিয়ারটা ক্র্যাকিং এর পূর্ব পর্যন্ত থাকে, তার মানে আমি এমন লোড অ্যাপ্লাই করেছি যে আমার টেনশন জোনে ক্র্যাকিংও আসে নাই, তাহলে আমি এই যে ফ্লেক্সুরাল স্ট্রেস ইন কংক্রিট এবং স্টিল এগুলাতে কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা দেখাতে চাই। আমি এখানে একটা ফর্মুলা লিখেছি যে দেখো, আহ, এই যে এফ ওয়াই ইকুয়াল টু এম ওয়াই ওভার আই, এটা স্টিল হোল্ড করবে যতক্ষণ না ক্র্যাকিং আসবে রিইনফোর্সড কংক্রিটে। এবং টেনশন জোনে যে স্টিল ব্যবহার করেছি সেই টেনশন জোনের স্টিলের স্ট্রেস হবে ওই লেভেলে যে কংক্রিটের স্ট্রেস আছে তার এন টাইমস, যেখানে এন হচ্ছে ইএস ওভার ইসি। তো ইএস এর ভ্যালু এটা তো আমরা জানি, আমি বলেছি যে প্রিস্ট্রেস কংক্রিট না হলে সব ধরনের স্টিলের জন্য স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 29,000 কেএসআই। আর ইসি নির্ণয় করার জন্য তোমাদের 3 ধরনের ফর্মুলা প্রথম ক্লাসে দেখিয়েছি। কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপর নির্ভর করে স্টিলের মডুলাস কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি নির্ণয় করার জন্য 3 ধরনের ফর্মুলা আমরা শিখেছিলাম, এবং আমি বলেছিলাম যে আমরা স্বভাবত এই যে এই ইকুয়েশনটা ইউজ করব। কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট এফ প্রাইম সি যদি জানা থাকে, ইসি নির্ণয় করব 57,000 স্কয়ার রুট অফ এফ প্রাইম সি করে। তো আমরা এই সিম্পল ফর্মুলা দিয়েই এখন একটা এক্সাম্পল দেখব।
এই এক্সাম্পলটা আসলে একটু পরে আসছে, বাট এখানে দেখানো আছে। A rectangular section, আমরা এক্সাম্পলটা দেখি। A rectangular beam has the dimensions B equal to 10 inch, H equal to 25 inch and D equal to 23 inch. এই যে নিচের ফিগারে দেখানো আছে, ফিগার এটা, এই যে ফিগার 3-4, 10 ইঞ্চ ওয়াইড, আর হচ্ছে টোটাল ডেপথ 25 ইঞ্চ। আর দেখো কম্প্রেশন ফেস থেকে এই যে রড দেখানো আছে, এই যে এখানে দেখো এটা রড, এটা একটা রড, এটা একটা রড, সেই রড এর সেন্টার পর্যন্ত ডিসটেন্স ইফেক্টিভ ডেপথ ডি হচ্ছে 23 ইঞ্চ। এগুলো এখানে বলা হলো and is reinforced with 3 number 25 bars, নাম্বার 8 বা নাম্বার 25 bars so that AS equal to 2.37 square inch। এই যে নাম্বার 8 বা নাম্বার 25 বার, এগুলা কি মিন করে সেটাও আমি এক্সপ্লেন করব একটু পরেই, এটাকে পড়ে শেষ করি। The concrete cylinder strength is F prime C is equal to 4000 psi and the tensile strength of concrete is 475 psi, যেটা যে মডুলাস অফ রাপচারের মাধ্যমে নির্ণয় করা হয়েছে। দেওয়া না থাকলেও তুমি নির্ণয় করে নিতে পারতে। কিভাবে? আমরা গত ক্লাসে ইকুয়েশন দেখিয়েছি যে মডুলাস অফ রাপচার কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের সাথে অ্যারাউন্ড 7.5 স্কয়ার রুট অফ এ প্রাইম সি নেওয়া যায়। The yield point of the steel is Fy equal to 60,000 psi। কংক্রিটের স্টিলের yield stress ও দেওয়া আছে and the stress strain curves of the materials being those of figure 1.16। এটা আমাদের আর লাগবে না আসলে। Determine the stresses caused by a bending moment M equal to 45 feet kips। তার মানে আমার আসলে এই যে দেখো ফ্লেক্সারাল স্ট্রেসই আসলে নির্ণয় করতে হবে হয়তো। তো এটার জন্য আমি এই যে ফ্লেক্সারাল স্ট্রেস ক্যালকুলেশনের ফর্মুলা F equal to MY over I, এটা ইউজ করতে পারবো কি পারবো না সেটা নির্ভর করবে আমার টেনশন সাইডে ক্র্যাক আসছে কি না তার উপরে। তাহলে প্রথমে আমাকে চেক করতে হবে যে আমার টেনশন সাইডে ক্র্যাক আসছে কি আসছে না, সেটা নির্ণয় করতে হবে প্রথমে। তো তার জন্য আমরা আসলে শুরুতে হয়তো অ্যাজিউম করে নিব যে ক্র্যাক আসলো না, তাহলে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে দেখব যে এটার টেনসাইল স্ট্রেস যেটা সেটা কি এই মডুলাস অফ রাপচারের চেয়ে কম। যদি কম হয় তাহলে ক্র্যাক আসে নাই, আর যদি বেশি হয়ে যায় তখন এটার ক্র্যাক চলে আসছে। তো সেটা নির্ণয় করার জন্য আমরা কিভাবে আসলে যাব, এই ফর্মুলা ইউজ করব। দেখো এই ফর্মুলা ইউজ করব করে টেনশন সাইডে কংক্রিটের টেনসাইল স্ট্রেস নির্ণয় করব। নির্ণয় করে দেখব যে এই টেনসাইল স্ট্রেস কি, এটার যে টেনসাইল স্ট্রেংথ মানে স্ট্রেস ক্যাপাসিটি এই যে 475 psi তার চেয়ে কম কিনা। যদি কম হয় তার মানে এখানে এখনো ক্র্যাক আসে নাই, আর যদি স্ট্রেসটা এই ফ্লেক্সারাল স্ট্রেস এটার স্ট্রেংথের চেয়ে বেশি হয়ে যায় তখন এটাতে ক্র্যাক চলে আসবে। তো সেইটা নির্ণয় করার জন্যই তাহলে আমি এই ফর্মুলা ইউজ করব, যে F equal to my over I, এবং এই এখানে m হচ্ছে বেন্ডিং মোমেন্ট যেটা আমার জন্য দেওয়া আছে। ডিটারমিন দ্য স্ট্রেসেস কজড বাই এ বেন্ডিং মোমেন্ট m equal to 45 ফিট কিপস। তার মানে m এর ভ্যালু আমি অলরেডি জানি। তো আমাকে y নির্ণয় করতে হবে এবং i নির্ণয় করতে হবে। তো i হচ্ছে এই সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া, আর y হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে যে ফাইবার লেভেলে আমরা স্ট্রেস নির্ণয় করতে চাই সেই ফাইবারের দূরত্ব y। তাহলে আহ আমরা শুরু করতে পারি এভাবে। আবার স্টিলের স্ট্রেস নির্ণয় করতে হলে যে n টাইমস যে FC কংক্রিটের স্ট্রেস করতে হবে, তার জন্য n এর ভ্যালুটা আমার লাগবে, আর n ইকুয়াল টু হচ্ছে ES ওভার EC। তো EC ইকুয়াল টু আবার আমরা কি জানি, যে একটু আগে লিখেছিলাম 57,000 স্কয়ার রুট অফ F প্রাইম সি। এখানে F প্রাইম সিটা হতে হবে অবশ্যই PSI তে 57,000 স্কয়ার রুট অফ, যে F প্রাইম সি দেখো দেওয়া আছে 4000 psi। তাহলে ইসি ইকুয়াল টু কত আসে? ইসি ইকুয়াল টু আমরা যদি এটা করি আলটিমেটলি দেখো এই যে ইসি ইকুয়াল টু লিখেছে 360, তার মানে 3600 কেএসআই আসবে আলটিমেটলি। আমি এখানে লিখলে এরকম লিখবো, ইসি এর ভ্যালু আসছে 360, আরো দুটা জিরো
পিএসআই। তার মানে আমরা এরকম লিখতে পারি 3600 কেএসআই। আমরা জানো 1 কেএসআই ইকুয়াল টু 1000 পিএসআই। এর জন্য প্রথমেই এই যে ই এর ভ্যালু এন এর ভ্যালু বের করে নিয়েছি, ঠিক আছে। 29,000 কেএসআই, তার মানে হচ্ছে তার সাথে আরো 3টা জিরো অ্যাড করলে পিএসআই তে যাবে। নিচের এপসাইলন ইসি কনক্রিট মডুলাস অফ ইলাস্টিসিটি, সেটাও পিএসআই তে ইউজ করলাম। তাহলে এন এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 8 আসলো। এটা আসলে এক্স্যাক্টলি 8 আসে নাই, এটাকে রাউন্ড করা হয়েছে। যদি 8.15 আসে তাহলে 8 নিব, আর যদি এক্স্যাক্ট রাখতে চাও নো প্রবলেম, তুমি নিতে পারো। তো তাহলে এই স্ট্রেস বের করার জন্য আমাকে ওয়াই ক্যালকুলেট করতে হবে আর আই ক্যালকুলেট করতে হবে। তো প্রথমেই হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস নির্ণয় করে নিতে হবে আমাকে। আর আমরা বলেছি যে নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে ওই ক্রস সেকশনের যে সেন্ট্রয়েড সেই ডিসটেন্সটাই। তো এই যে নিউট্রাল অ্যাক্সিস দেখো, টপ ফাইবার থেকে ধরলাম যে নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্সটা হচ্ছে ওয়াই। তো এই ওয়াই বার, সেটা কিভাবে নির্ণয় করব? তো সেটা নির্ণয় করার জন্য ট্রান্সফর্ম সেকশন নিতে হবে। আমার মনে হয় না তোমরা এই সেকশনটার সাথে পরিচিত। আমরা এই ট্রান্সফর্ম সেকশন আসলে যেটা করব সেটা হচ্ছে টেনশন সাইডে যে স্টিল আছে সেই স্টিলের ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া নিব। তো এটা দেখো আমার কয়টা রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়েছে এখানে। আহ, এখানে যদি দেখি 3 নাম্বার 8 বার্স, 3 নাম্বার 25 বা নাম্বার 8 বার্স ব্যবহার করা হয়েছে, এবং এই 3টা বারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 2.37। 3টা বারের টোটাল ক্রস সেকশনাল এরিয়া এটা হচ্ছে 2.37। তাহলে এই তিনটার এই যে 3টা নাম্বার 8 বা নাম্বার 25 বার ব্যবহার করা হয়েছে, এটার ক্রস সেকশনাল এরিয়া এএস ইকুয়াল টু হচ্ছে 2.37 স্কয়ার ইঞ্চ। তো এই এরিয়াটাকে আসলে এখানে এই যে দেখো, এখানে এটা হ্যাশ লাইন দেওয়ার, হ্যাশ না আসলে মানে ডট লাইন দিয়ে দেখানোর উদ্দেশ্য হলো, ড্যাশ লাইন দিয়ে দেখানোর উদ্দেশ্য হলো যে এটাকে আমি স্টিলটাকে তার ইকুইভ্যালেন্ট কংক্রিটের এরিয়া দ্বারা রিপ্লেস করব। কিভাবে? সেটা হবে হচ্ছে n-1 টাইমস হচ্ছে as করে। এগুলো আসলে বেসিক প্রপার্টি, আমি ফর্মুলা দিয়ে তোমাদের দেখাই, তাতেই আমার মনে হয় যথেষ্ট। আমাকে জাস্ট ক্যালকুলেটরটা আনতে দাও, আমার কাছে নাই। এখানে ডিটেইল ক্যালকুলেশন দেখানো নাই, বাট তোমাদের আমি নোটে এটা করে তারপর আবার নোট আপডেটেড নোট দিয়ে দিব, ঠিক আছে? দেখে নিবা। আমি জাস্ট বোঝানোর জন্য এখন এখানে লিখি, বাট তোমাদেরকে আবার লিখে আমি আপডেটেড ফাইলটা দিব যাতে বুঝতে সহজ হয় তোমাদের জন্য। তো এখানে আমরা n-1 টাইমস হচ্ছে as ক্যালকুলেট করব, এবং সেটার জন্য দেখো n হচ্ছে আমাদের জন্য 8 -1 টাইমস হচ্ছে as 2.37। তাহলে এখানে কত আসে? 7 টাইমস 2.37, 16.59 স্কয়ার ইঞ্চ, ঠিক আছে। এটার হাফ করি যদি তাহলে কত হয়? 8.29। তো এই যে দেখো ট্রান্সফর্ম সেকশনের বিমের ডান পাশে এবং বাম পাশে দুইটা এরিয়া দেখানো আছে, প্রত্যেকটা হচ্ছে 8.29 স্কয়ার ইঞ্চ করে। তো এটা হলো আমি স্টিলটাকে এখান থেকে রিমুভ করে ফেলেছি, ঠিক আছে। ধরলাম এই স্টিলগুলো নাই, তাহলে এই স্টিলের ইকুইভ্যালেন্ট এরিয়া সেটা হচ্ছে এই যে স্টিলের ইকুইভ্যালেন্ট এরিয়া, যেটা আমরা n-1 টাইমস হচ্ছে as করব, সেইটাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সফর্ম সেকশন বলে। তার মানে আমি ধরে নিলাম এখানে স্টিল, অ্যাকচুয়াল স্টিল ছিল, কিন্তু এখন সেই স্টিলকে ইকুইভ্যালেন্ট কংক্রিট দ্বারা রিপ্লেস করব। তাহলে কংক্রিটের এরিয়া কত হতে হবে? সেই এক্সট্রা এরিয়া দেখো, যে ডান পাশেও দেখানো হয়েছে বাম পাশেও দেখানো হয়েছে, টোটাল এক্সট্রা এরিয়া হচ্ছে 16.59 স্কয়ার ইঞ্চ। তার ডান পাশে হাফ বাম পাশে হাফ এইভাবে দেখানো আছে, ঠিক আছে। তো এটা করা হয়েছে আসলে যে কংক্রিটের যে স্ট্রেস একই স্ট্রেইন থাকবে, কিন্তু কংক্রিটের স্ট্রেসের তুলনায় স্টিলের স্ট্রেস কিন্তু এই যে n টাইমস বেশি হবে, n গুণ বেশি হবে আর কি। n গুণ হবে, n গুণ বেশি হবে না, n গুণ হবে। তার মানে n-1 গুণ বেশি হবে। সেই এই যে n-1 গুণ যতটুকু বেশি হবে সেটাই হচ্ছে এই যে
দুই পাশে দেখানো, ঠিক আছে, যতটুকু এক্সট্রা হবে আর কি। তো এই এক্সট্রা স্ট্রেসটা আসলে আলটিমেটলি ইকুইভ্যালেন্ট এরিয়া দিয়ে দেখানো, যে জন্যই যে n-1 টাইমস এস নেওয়া হয়েছে। এটা হচ্ছে স্টিলের ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া, ঠিক আছে। তাহলে আমি এখন এই ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া যেহেতু রেক্টেঙ্গেল হয়ে গেল, আমার জন্য এটা সেন্ট্রয়েড নির্ণয় করা সহজ। আমি একটু ব্যাকওয়ার্ডে গিয়ে এখন তোমাদের এই দুইটা দেখাবো। তাহলে আমার এখন এটার সেন্ট্রয়েড নির্ণয় করতে চাই। হ্যাঁ, এখন আমি এই রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড যদি নির্ণয় করতে চাই, তার মানে আমার এই যে ওয়াই বার লাগবে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ জানার জন্য। তো সেটার জন্য আমি কিভাবে সেন্ট্রয়েড নির্ণয় করতে পারি? প্রথমে হচ্ছে সেন্ট্রয়েড নির্ণয়ের ক্যালকুলেশন। তো তোমরা জানো যে একাধিক রেক্ট্যাঙ্গেল থাকলে আমরা তখন কি ব্যবহার করি? মোমেন্টস বাই পার্টস আমরা নেই। তো এরকম একটা রেক্ট্যাঙ্গেল যেটা অরিজিনাল বিম আর কি, সেটা একটা নিব। আর এই যে এই দুইটা মিলিয়ে আরেকটা রেক্ট্যাঙ্গেল ধরবো আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে এটার এরিয়া আমি এভাবে নিব। ওয়াই বার নেওয়ার জন্য তোমরা ফর্মুলা জানো যে এরকম আসে, a1 xy1 প্লাস হচ্ছে a2 y2 ডিভাইডেড বাই a1 a2। এরকম তোমরা জানো, আমার বিশ্বাস ক্যালকুলেশন করে আসছো। এটারও তাই করব আমরা। a1 ধরবো এই যে শুধু অরিজিনাল যে রেক্টেঙ্গেল সেটাকে ধরবো 1, আর এই যে এক্সট্রা যে এরিয়াটুকু আসলো যে রিইনফোর্সমেন্টের ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া, সেই দুটাকে ধরবো আমরা হচ্ছে a2। এটা হলো a2/2, আর এটাও কিন্তু a2/2, দুইটা মিলিয়ে আসলে আমি a2 ধরতেছি, ঠিক আছে। তাহলে a1 আমার জন্য কত? রেক্টেঙ্গেলের এরিয়া 10 ইঞ্চ টাইমস হচ্ছে হাইট হলো 25 ইঞ্চ। তাহলে এই হচ্ছে আমার টোটাল এরিয়া। আর এই টপ ফাইবার থেকে আমি হচ্ছে এটার 1 নম্বরের সেন্ট্রয়েড নিব। তো হাইটের অর্ধেক হবে, রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড হচ্ছে 25/2, এটুকু হবে, প্লাস a2 হচ্ছে এই যে দেখো a2 টোটাল কত? 2 টাইমস 8.29, বা একবারে আমি 16.59 লিখতে পারতাম। তার সাথে এই যে এইটার সেন্ট্রয়েড, এই টপ ফাইবার থেকে এইটার সেন্ট্রয়েড পর্যন্ত ডিসটেন্স কত? 23 ইঞ্চ দেখানোই আছে। তাহলে উপরের এটাই হলো আমার এই যে y2 আর কি। আর y1 হচ্ছে এই যে 25/2। আর নিচে আমি ব্যবহার করব হচ্ছে a1 প্লাস a2, তার মানে 10 ইঞ্চ টাইমস 25 ইঞ্চ প্লাস হচ্ছে 2 টাইমস 8.29 ইঞ্চ। তো এই অংশটুকু যদি তুমি এখন ক্যালকুলেটরে চাপ দিয়ে ফেলো, তাহলে আলটিমেটলি যেটা আসে, আমি একটু করেই তোমাদের বলি। 10 times 25 times 25/2 plus 16.59 times 23 divided by 10 times 25 plus 16.29, 13.16 বা 13.2 বলতে পারি, ঠিক আছে। এই ভ্যালুটা আসে হচ্ছে 13.2 ইঞ্চ ফ্রম টপ। তার মানে ওয়াই বারের ভ্যালু, যে ওয়াই বার যেটা, এটা হচ্ছে 13.2 ইঞ্চ। তো এইখানে উপরে যে লিখেছে দেখো, আমরা যদি এখানে পড়ি, conventional calculations show that the location of the neutral axis of this section is given by y bar equal to 13.2 inch from the top of the section। আমরা কিন্তু এই ভ্যালুটাই যে এখানে ক্যালকুলেশন করে নিলাম। এটা তোমাদের এখানে মানে ক্যালকুলেশনে আসলে অরিজিনাল শিটে নাই, আমি এটা করেই তোমাদেরকে আপলোড দিব আবার। অনুরূপ ভাবে দেখো, এখন মোমেন্ট অফ ইনার্শিয়াও নির্ণয় করতে হবে, যেখানে এটা ডিরেক্টলি ভ্যালু দেওয়া আছে ক্যালকুলেশন করে, এই ভিতরের ক্যালকুলেশনটা এখানে আর দেখাই নাই। এখানে ধরে নেওয়া হচ্ছে যে ছাত্র এতটুকু ক্যালকুলেট করতে পারে অলরেডি। আমার বিশ্বাস আমি তোমরা করেছো, বাট হয়তো ভুলে গেছো। আমি জন্য তোমাদের এখন আবার দেখাবো যে এই মোমেন্ট অফ ইনার্শিয়া এখন কিভাবে ক্যালকুলেট করতে হয়। And its moment of inertia about this axis is 1400
14,740 ইঞ্চ পাওয়ার 4। এই মোমেন্ট অফ ইনার্শিয়া এখন আমি কিভাবে পাবো? এই ভ্যালুটা কিভাবে পাবো সেটা আমরা এখন একটু দেখে নেই। তো এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হলে কিভাবে পাবো? প্রথমেই আমার হচ্ছে এই যে নিউট্রাল অ্যাক্সিসের দরকার ছিল, জানা দরকার ছিল, সেটা আমি জেনে গেলাম। তো নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে আমি এখন মোমেন্ট অফ ইনার্শিয়া আই ক্যালকুলেট করতে চাইলে এটা নির্ণয় করব। তোমরা জানো এটার ফর্মুলা হচ্ছে যে আইজি IG1 প্লাস এ কে স্কোয়ার এরকম লিখতে হয়, প্লাস IG2 প্লাস এখানে A1 K1 এইভাবে লিখি, A2 K2 স্কোয়ার এইভাবে লিখবো। তার মানে আমার যেহেতু দুইটা সেকশন, তাহলে দুইটারই এই যে যোগ করতে হবে আলটিমেটলি। IG1 একটা, IG2 একটা, আর AK1 স্কোয়ার একটা, আর AK2 স্কোয়ার একটা। তাহলে 1 নাম্বার সেকশনের জন্য প্রথমে আইজি নিব। আইজি মানে হচ্ছে এটা সেন্ট্রয়েডের রেসপেক্টে যে ইনার্শিয়া। একটা রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে BH3/12। আমি একটু ফর্মুলায় লিখি, BH3/12 বিমের জন্য, ঠিক আছে। প্লাস হচ্ছে এ হলো B টাইমস H টাইমস হচ্ছে K হচ্ছে এটার H/2 হবে আলটিমেটলি। আমি H/2 লিখবো, তার হোল স্কয়ার। এটা হলো হচ্ছে প্রথমটা, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। প্লাস এখানে এই যে 2 নাম্বার যে এরিয়া, দেখো স্টিলের ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া, তো তাকে আমি উইডথ তার ডেপথে কিন্তু ক্যালকুলেট করিনি, যে জন্য এটার এই যে আইজি যেটা, সেটাকে আমরা নেগলেক্ট করব, 0 ধরে নিব এখানে, ঠিক আছে। এটা শুধুমাত্র A2 K2 স্কয়ার আসবে। তো এটার A2 হচ্ছে যে 2 টাইমস 8.29, দুই পাশে যেহেতু আছে, টাইমস হচ্ছে K2 কত দেখো, এই যে টপ নিউট্রাল অ্যাক্সিস থেকে, সরি নিউট্রাল অ্যাক্সিস থেকে ওইটা ডিসটেন্স হবে, উপরে এখানে একটু ভুল হয়েছে, সেটা আমি কারেক্ট করে দিব। এটা আগে দেখো, এটা হচ্ছে ডি মাইনাস হলো ওয়াই বার তার হোল স্কয়ার। আর এখানে যে ভুলটা হয়েছে এই যে এখানে, সেটা হলো আমি অন্য কালার দিয়ে কারেক্ট করে দেই। H/2 মাইনাস ওয়াই বার তার হোল স্কয়ার, এখানে এটা হবে এরকম, H/2 মাইনাস ওয়াই বার আর তার স্কয়ার, এই যে K1 এর ভ্যালু, এটাই হচ্ছে K1 এর ভ্যালু, ঠিক আছে। তো এইটাই আমি এখন যদি নিউমেরিক্যালি বসিয়ে করতে চাই, বি হচ্ছে 10 ইঞ্চ টাইমস এইচ হচ্ছে 25 তার কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এই বি হচ্ছে 10 ইঞ্চ, এই এইচ হচ্ছে 25 ইঞ্চ টাইমস H/2, তার মানে 25/2 মাইনাস ওয়াই বার হচ্ছে 13.2 তার স্কয়ার। তাহলে এটা গেল হচ্ছে প্রথমটা, প্লাস এখানে যে 2 টাইমস 8.29 দুইটার এরিয়া আসলো, আর হচ্ছে ডি মাইনাস ওয়াই বার, তাহলে ডি হলো 23 মাইনাস ওয়াই বার হচ্ছে 13.2 তার হোল স্কয়ার। তো আমরা এই টোটালটা যদি সাম আপ করি, তাহলে এইটা আমি ক্যালকুলেটরে যদি করি তোমাদের দেখাই, 10 টাইমস 25 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস 10 টাইমস 25 টাইমস 12.5 মাইনাস 13.2 তার হোল স্কয়ার প্লাস 16.59 টাইমস 23 মাইনাস 13.2 তার স্কয়ার করলে আসে 14,736.6, এটা হচ্ছে ইঞ্চ পাওয়ার 4। তার মানে 14,736 আসছে। তো ওরা কতটা লিখেছে দেখো, ওরা এখানে লিখেছে 14,740। তো এই যে মানে ডেসিমাল পয়েন্টের উপরে কয় ঘর নিয়েছি তার উপরে নির্ভর করে এই পার্থক্যটুকু অ্যাকসেপ্টেবল। তো এরা যেটা ইউজ করেছে এটা ক্যালকুলেশন ঠিকই আছে বলা যায়, ঠিক আছে। তো এই দুইটা ক্যালকুলেশন আমি তোমাদের দেখাইলাম, এখানে নাই, করে তোমাদেরকে আপডেট করে দিব ফাইল, বাট এখন আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি ওয়াই ও পেয়ে গেলাম, এখানে যে নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্সটা পেয়ে গেছি,
তাহলে আমার জন্য ওয়াই পাওয়া সহজ হয়ে গেল। অনুরূপভাবে আইটাও আমার ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমি তাহলে ফ্লেক্সুরাল স্ট্রেস এফ ক্যালকুলেট করতে পারবো। তো ফর এম ইকুয়াল টু 45 ফিট কিপস, দ্যাট মিনস এটাকে আমি যদি ইঞ্চ পাউন্ডে কনভার্ট করি তাহলে কিভাবে করতে হবে? 45 কি ফিট কিপকে, এই 45 ফিট কিপকে ফিট থেকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দ্বারা গুণ করব। আবার কিপ থেকে পাউন্ডে নেওয়ার জন্য আরো 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলেই আসবে তোমার হচ্ছে, আমি যদি করি 45 টাইমস 12 টাইমস 1000, 5,40,000 ইঞ্চ পাউন্ড আসে। দেখো এই যে 540 আর 000 ইঞ্চ পাউন্ড হয় তখন। দ্য কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেস এট দ্য টপ ফাইবার ইজ, টপ ফাইবারে কংক্রিট কম্প্রেসিভ স্ট্রেস হবে। দেখো এটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে, এর আগে আসলে বেন্ডিং মোমেন্টের সাইন আছে পজিটিভ, নাই মানে পজিটিভ আছে, যে কারণে আসলে ধরে নিচ্ছি যে তাহলে টপে কম্প্রেশন আর বটমে টেনশন। আমরা এরকম টপে কম্প্রেশন বটমে টেনশন হলেই পজিটিভ বেন্ডিং মোমেন্ট বলি। ঠিক আছে, এজন্য কম্প্রেশন যে টপে হচ্ছে এটা আমরা বুঝে নিলাম যে বেন্ডিং মোমেন্ট পজিটিভ বলা আছে। যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু উল্টা হবে, খেয়াল করো, নেগেটিভ হলে টপে টেনশন বটমে কম্প্রেশন, আর যদি পজিটিভ বেন্ডিং মোমেন্ট দেওয়া থাকে তাহলে টপে কম্প্রেশন বটমে টেনশন। তাহলে কম্প্রেশনের জন্য যে কম্প্রেসিভ স্ট্রেস ম্যাক্সিমাম হবে টপে, সেটা নির্ণয় করব এই যে এই ফর্মুলা দিয়ে, এফ ইকুয়াল টু এফসি ইকুয়াল টু এম ওয়াই ওভার আই। এখন ওয়াইটা কত নিব? নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম টপ ফাইবারের ডিসটেন্স, যেটা আসলে দেখো এই যে ওয়াই বাড়ি, নিউট্রাল অ্যাক্সিস তোমার তাহলে এখন এইটা নিউট্রাল অ্যাক্সিস, এটা হইলে যেটার ডিসটেন্স টপ ফাইবার থেকে কত ওয়াই বার, সেটাই নিব। তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ ফাইবারে ওয়াই বার ডিস্টেন্সে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস হবে, এবং সেটার ম্যাগনিটিউড হচ্ছে যে এম ভ্যালু বসাবো ইঞ্চ পাউন্ডে বসালাম, ইউনিট দেখো ওয়াইটা তাহলে বসাবো অবশ্যই ইঞ্চে, যেহেতু আমি ইঞ্চ পাউন্ড নিয়েছি, আর নিচে আইটাও হবে তাহলে ইঞ্চ পাওয়ার 4 এ, এটার ইউনিট দেখো ইঞ্চ পাওয়ার 4ই আছে। তাহলে এটা যদি নিউমেরিক্যালি ক্যালকুলেট করো আসছে কত? 484 পিএসআই এফসি কংক্রিটের স্ট্রেস। যেহেতু এই মোমেন্টটা পাউন্ড ইঞ্চে ছিল, ওয়াইটা ইঞ্চে, আইটা ইঞ্চ পাওয়ার 4 এ, তাহলে নিশ্চয়ই এই স্ট্রেসটা পিএসআই তে আসবে, পাউন্ড পার স্কয়ার ইঞ্চেই আসবে। এখানে লক্ষণীয় হচ্ছে ইউনিট কম্প্যাটিবল রাখতে হবে। তুমি যদি ডিরেক্টলি 45 এখানে বসাতে তাহলে কিন্তু ইউনিট কম্প্যাটিবল হতো না, আইদার এটাকে কি ইঞ্চে নিয়ে আসতে হতো, কিন্তু কি ফিটে তুমি রাখতে পারতে না। তাহলে কি ফিটে যদি কি ইঞ্চে নিয়ে আসলেও অ্যাটলিস্ট তোমার এই স্ট্রেসটা তখন হয়ে যেত কেএসআই, 1000 দিয়ে ভাগ করলে যা হতো তাই হতো আর। বাট এখানে মেইন পয়েন্টটা হচ্ছে তোমাকে ইউনিট কম্প্যাটিবিলিটি বজায় রাখতে হবে। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস। আমি যদি এখন ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস ক্যালকুলেট করতে চাই, সেটা হবে এক্সট্রিম বটম ফাইবারে, যেহেতু পজিটিভ বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে, তাহলে কংক্রিট টেনশন স্ট্রেস হবে হচ্ছে এট দ্য বটম ফাইবার, যেটা আসলে 11.8 ইঞ্চ ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস। তার মানে এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবারের ডিসটেন্স কত হবে? টোটাল 25 ইঞ্চ থেকে উপরের এই যে 13.2 ইঞ্চ যদি বাদ দাও তাহলে আর থাকে 11.8 ইঞ্চ। তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম বটম ফাইবারের ডিসটেন্স কত? 11.8 ইঞ্চ। সেই লেভেল স্ট্রেস কত? এই একই ফর্মুলা এফ ইকুয়াল টু এম ওয়াই ওভার আই, ওইটাই ব্যবহার করব। তো এইটা হচ্ছে এম, এখন ওয়াই হলো আমার 11.8 ইঞ্চ, আর নিচে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমি স্ট্রেস পেয়ে গেলাম 432 পিএসআই। তো এটা হচ্ছে কিন্তু টেনসাইল স্ট্রেস, এইটা হচ্ছে টেনসাইল স্ট্রেস। আর আমার অ্যাভেইলেবল স্ট্রেংথ কতটুকু দেওয়া আছে, মডুলাস অফ রাপচারের মাধ্যমে সে কতটুকু নিতে পারে? 475 পিএসআই। তাহলে এই স্ট্রেসটা টেনসাইল স্ট্রেস তুমি যেটা ক্যালকুলেট করলে সেটা হচ্ছে দেখো 432 পিএসআই, যেটা এফ আর মডুলাস অফ রাপচার এফ আর 475 পিএসআই এর চেয়ে কম। তাহলে কি ক্রাক আসলো নাকি আসলো না? নো ক্রাকস ফর্ম, অথবা নো ক্রাক ফর্মস, এরকম লিখতে হতো। কিন্তু যদি এই স্ট্রেসটাই যে এফসিটি, এটার ভ্যালু যদি 475 পিএস এর চেয়ে বেশি হয়ে যেত, তখন কি বলতাম? ক্রাক চলে আসছে। তাহলে আমি এই যে এই ফর্মুলা ইউজ করে তখন আর স্ট্রেস ক্যালকুলেট করতে পারতাম না। ঠিক আছে, তখন বলতে হতো যে অন্য যে প্রসিডিউর আছে, নেক্সট ক্লাসে আমরা দেখবো ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথডে আমরা যেটা ফর্মুলা ডেভেলপ করব, সেইখানে যেতে হতো আমাদের। তো এখানে তোমাদের জন্য এমন কোনো প্রবলেম হয়তো আসতে পারে যে তোমাদের
আন্ডারস্ট্যান্ডিং যাচাই করার জন্য বলা হলো এমন এমন একটা প্রবলেম আসলে দেওয়া হলো যেটাতে এই ক্র্যাকিং চলে আসে। তো এখানে তোমাকে তখন অ্যান্সার লিখতে হবে যে এই যে স্ট্রেস ক্যালকুলেট করা হয়েছে এগুলো অ্যাকুরেট নয় কারণ ক্র্যাকিং চলে আসতেছে, তাহলে ক্র্যাক আসলে যে ফর্মুলা সেটা ইউজ করতে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। তো এই প্রবলেমটাতে দেখো ক্র্যাক আসে নাই আলটিমেটলি। তো আমরা তাহলে লিখতে পারি নো ক্র্যাকস ফর্ম, এবং যে স্ট্রেস ক্যালকুলেশন করা হয়েছে সেগুলো অ্যাকসেপ্টেবল এবং দ্যাটস কারেক্ট। তো আমরা টেনশন সাইডে স্টিলের স্ট্রেস যদি ক্যালকুলেট করতে চাই, আমাকে এখানে কিন্তু বলা হয়েছে যে ডিটারমাইন দ্য স্ট্রেসেস কজড বাই দ্য বেন্ডিং মোমেন্ট। তো আমি টেনশনের স্টিলের স্ট্রেস এখন ক্যালকুলেট করতে চাই, তাহলে কতটুকু হবে সেটা ক্যালকুলেশনের জন্য কি করব, জাস্ট আমি খেয়াল করো টেনশন স্ট্রেস ক্যালকুলেট করেছি কিন্তু এখানে এক্সট্রিম বটম মোস্ট ফাইবারে, কিন্তু রডটা কিন্তু এক্সট্রিম বটম মোস্ট ফাইবারে নাই, তার থেকে কিছুটা উপরে আছে, 6 ইঞ্চি উপরে আছে। ডায়াগ্রাম থেকে আমরা বুঝতেছি যে এই বটম মোস্ট ফাইবার থেকে রিইনফোর্সিং বারের সেন্ট্রয়েড পর্যন্ত ডিসটেন্স কিন্তু 2 ইঞ্চ। দেখো 25 ইঞ্চি থেকে উপরের এটার ডিসটেন্স হচ্ছে 23 ইঞ্চ, তার মানে এই নিচের এই ডিসটেন্সটুকু কত, 2 ইঞ্চ, কিন্তু 2 ইঞ্চ ডিফারেন্স আছে সেন্ট্রয়েড পর্যন্ত। তো তাহলে এখানে দেখো এই লেভেলের কংক্রিটের স্ট্রেস যদি ক্যালকুলেট করতে চাই, এফসি রড, এখানে আমি এরকম লিখলাম রড, সেটা হবে তাহলে এম ওয়াই ওভার আই, ওই একই ফর্মুলা দিয়ে নির্ণয় করব। এখানে ওয়াই এর ভ্যালু কত হবে, আসলে ওয়াই এর ভ্যালু হবে দেখো 8.2 ইঞ্চ, সরি 8.8 ইঞ্চ, নট 8.8, 11.8 ইঞ্চ থেকে আরো 2 ইঞ্চি বাদ যাবে এক কথা, তাহলে থাকবে কতটুকু, যে 9.8 ইঞ্চ। তাহলে এম এম টাইমস হচ্ছে 9.8 ইঞ্চ ডিভাইডেড বাই আই, তো সেম সেটাই হবে কংক্রিটের স্ট্রেস। আর এই কংক্রিটের স্ট্রেসের সাথে আমি যে এন টাইমস যদি করি, এন গুণ করে দেই, তাহলেই কিন্তু স্টিলের স্ট্রেস পাবো। সেই জন্য স্টিলের স্ট্রেস হচ্ছে এফএস ইকুয়াল টু এন টাইমস এম ওয়াই ওভার আই, আর যেখানে ওয়াই হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিস থেকে রডের সেন্ট্রয়েড পর্যন্ত ডিসটেন্স, তার মানে টোটাল 23 থেকে তুমি যদি 13.2 বাদ দাও, তাও ওই যে 9.8 ইঞ্চ আসবে। তো এভাবে আমরা তাহলে দেখো রডের স্ট্রেস কিন্তু ক্যালকুলেট করতে পারলাম। তার মানে কংক্রিটের স্ট্রেস যতটুকু, দেখো এখানে আমি এফসি যদি ক্যালকুলেশন করি রডের লেভেলে, তাহলে এফসি হচ্ছে কংক্রিটের স্ট্রেস, আমি ক্যালকুলেশন করেই ফেলি যদি, এটা আসে 28, কংক্রিটের স্ট্রেস আসে 359 পিএসআই, 358.75, যেটাকে আমি 359 বলতে পারি। তো টেনশনে যে কংক্রিট আছে সেই রড, রডের চারপাশে যে কংক্রিট, এক কথা রডের সারাউন্ডিং এ যে কংক্রিট, সেই কংক্রিটের স্ট্রেস হচ্ছে 359 পিএসআই, কিন্তু ওই টেনশনে যে রিইনফোর্সমেন্ট, সেই রিইনফোর্সমেন্ট স্ট্রেস কত দেখো 2870 পিএসআই, এবং এটা আসলে কয় গুণ, এই যে এন টাইমস, তার মানে কংক্রিটের স্ট্রেসের তুলনায় স্টিলের স্ট্রেস আসলে এন টাইমস, যেটা এখানে এই প্রবলেমের জন্য আসলে 8 গুণ। তো খেয়াল করে দেখতে পারতেছো যে ক্রাকিং এর পূর্বে কংক্রিট কতটুকু স্ট্রেস নিচ্ছে, স্টিল কত, কংক্রিটের তুলনায় কতটুকু স্ট্রেস নিচ্ছে, আমরা রাফলি বলতে পারি এখানে এই প্রবলেমের জন্য 8 গুণ। এটা ভ্যারি করে, এবং সামনের ক্লাসে আমরা যখন দেখবো যে ওয়ার্কিং স্ট্রেস মেথডে গিয়ে দেখবো যে স্টিল কংক্রিটের তুলনায় আসলে আরো অনেক বেশি স্ট্রেস নিবে আর কি। ক্রাকিং হয়ে গেলে তো কংক্রিট টেনশনে আর নিবে না, কিন্তু কম্প্রেশনের যে কংক্রিট তার তুলনায় স্টিলের স্ট্রেস দেখবে অনেক বেশি আসবে। তো সেইটাই হবে আমাদের জন্য এই যে স্ট্রেস ইলাস্টিক এন্ড সেকশন ক্র্যাকড। আমি এই যে উপরের যে ফিগারে বলছিলাম ই ফিগার সম্ভবত, যে আমাদের ডব্লিউএসডি মেথডে আমরা যখন ডিজাইন করব, এই যে সেকশনে ক্র্যাক চলে আসবে কিন্তু স্ট্রেস এখনো দেখো ইলাস্টিক, এই যে লিনিয়ার রিলেশনশিপ স্ট্রেস স্ট্রেনের মধ্যে এখনো আছে, কিন্তু সেকশন ক্র্যাক হয়ে গেছে। তাহলে তার অ্যানালাইসিস যেটা হবে এই যে এই টাইটেলের মাধ্যমে স্ট্রেসেস ইলাস্টিক বাট সেকশন আনক্র্যাকড, সরি এটা না, এটা তো আমাদের হয়ে গেল, স্ট্রেসেস ইলাস্টিক এন্ড সেকশন ক্র্যাকড, এটার আলোচনাই হবে এই যে ডব্লিউএসডি মেথডের আলোচনা। তার জন্য ক্র্যাক হয়ে গেলে আমরা এই যে দেখো নতুন ফর্মুলা ইউজ করে স্ট্রেস স্ট্রেন ক্যালকুলেট করতে হবে, এবং এইটা এখান থেকে আমাদের মেইনলি বেম ডিজাইন শুরু হবে নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে। এরপর আমরা আবার ফার্দার চলে যাব যে স্ট্রেস ক্র্যাক স্ট্রেন
তার মানে ক্র্যাক সেকশন ক্র্যাক তো হলোই, স্ট্রেস এখন ইলাস্টিক না, বরং স্ট্রেসটা যদি ইনইলাস্টিক হয়ে যায়, তার মানে যে এফ ফিগারে যেটা দেখানো আছে সেটাই বা কেমন আসবে, সেটা দেখবো হচ্ছে আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন যখন করব তখন। তো সিকোয়েন্স থাকবে, এজন্য আজকের এই ফিগারটা আসলে এক্সপ্লেন করাটা ইম্পর্টেন্ট ছিল, যে আমরা বিভিন্ন লেভেলে কিভাবে আসলে ডিজাইন ক্যারি আউট করি। প্রথমে যে কোশ্চেন করেছিল যে স্যার এটা দিয়ে কি আমাদের প্রবলেম সলভ করতে হবে কিনা, আমি বলবো আসলে এই ফিগারটাই রিইনফোর্সড কংক্রিট সেকশন ডিজাইনের জন্য মানে বেসিস, এক কথায় এটার উপরে ডিপেন্ড করে তোমার যত ধরনের ফর্মুলা ডেভেলপ করবো বা ইকুয়েশন ডেভেলপ করবো সব দেখবা এই ফিগারের উপরে ডিপেন্ড করে আসবে। ঠিক আছে? সো আজকের ক্লাস পর্যন্ত বেশিরভাগই আমাদের থিওরিটিক্যাল আলোচনাতেই চলে গেল, বাট এগুলো আমাদের ডিজাইন আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো আমি যেজন্য আমি করেছি। আহ, তোমাদের কনসার্ন আমি বুঝতে পেরেছি, বাট আমার মনে হয় এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি তোমাদের পরবর্তী ডিজাইন বোঝার জন্য। তো আজকের ক্লাস এ পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, না হলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করব। এনি কোশ্চেন সো ফার? ওকে, স্টুডেন্ট নাম্বার 19, 12 সিরিজের 19, রুহ সাফা নূর সাবরিন নাই। 13 সিরিজের 12, তেহামি হাসান নাই। 14 সিরিজের 04, রেজওয়ান আহমেদ নাই। 15 সিরিজের 29, রাহুল চন্দ্র দেবনাথ নাই। 16 সিরিজের 31, রবিন দেওয়ান আছো? নাই। 16 সিরিজের 04, আতিয়া আঞ্জুম নাই। 16 সিরিজের 14, হুমায়রা আহমেদ তিহি নাই। 16 সিরিজের 19, রাফিজ জামান চৌধুরী নাই। 17 সিরিজের 04, ফারজিয়া রহমান রাহা নাই। 17 সিরিজের 14, আরাফাত হোসাইন সোহাগ আছো? জি স্যার। হ্যাঁ। 17 সিরিজের 20, এশিয়া আক্তার এশিয়া জি আছো? স্যার আছি। জি স্যার। 18 সিরিজের 01, এশা আজমিন। স্যার 18 সিরিজের 03, নুসরাত হোসাইন। নুসরাত আছো? নাই। 18 সিরিজের 05, তানজিম আনোয়ার খান প্রতীক নাই। দেন 18 সিরিজের 06, ত্রিনা দাস নেই। 18 সিরিজ সাবাবা আলম ঐশী বা আইশি আছো? নেই। 18 সিরিজের 09, সিরাজ ওয়াসি ইসমাম নেই। 18 সিরিজের 11, বাঁধন দাস। প্রেজেন্ট স্যার। 18 সিরিজের 12, আহমেদ আবিদ রেজওয়ান। জি স্যার আছি স্যার। 18 সিরিজের 14, মোহাম্মদ মাহফুজুল ইসলাম নট প্রেজেন্ট। 18 সিরিজের 18, মেহনাজ আফরিন। 18 সিরিজ 20, সোহানুর রহমান। স্যার মাহফুজুল তো আছে স্যার, ও মেবি জি স্যার ও ছিল। স্যার আছেও স্যার ক্লাসে, মেবি মিউট করা কোন কারণে। আচ্ছা, 18 সিরিজের 20, সোহানুর রহমান নাই। 18 সিরিজের 23, কৌসার জাহান স্বর্ণা নেই। 18 সিরিজ 24, নাজমুল হাসান। প্রেজেন্ট স্যার। 19 সিরিজ 19 সিরিজের 01, জেসি আক্তার সুজানা। 19 সিরিজের 02, কাজী ফাহিম প্রেজেন্ট স্যার। ওকে। তো মনে হচ্ছে অ্যাবসেন্ট বেশি, 1 2 3 4 5 6 7 8, 8জন প্রেজেন্ট দেখাচ্ছ, তার মানে অনেকে মিউট করে চুপ করে বসে আছে হয়তো। আমি তো অ্যাটেন্ডেন্স 12 দেখতে পাচ্ছি। কি আছে না আছে আমি এখন এইগুলা দেখে কিভাবে কি করব। তো ঠিক আছে,
আমি কি স্টপ করেছি ভিডিও?